প্রত্যেক বছর অমরনাথ যাওয়ার আগে যেরকম আমি বাবা ভূতনাথের দরবারে পুজো দিতে আসি, এবারও চলে এসেছি। গত রবিবার যে আমরা মহা সম্মিলনের আয়োজন করেছি, সেখানে কিন্তু বাবা অমরনাথের দরবারে যাওয়ার আগে বাবা ভূতনাথকে পুজো দেওয়ার আমি সময় পাইনি, তো আজকে চলে এসেছি। যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই আমি চলে এলাম মন্দিরের ভেতর। আর মন্দিরের ভেতর এসে দেখি এখানে কিন্তু ঠাকুর নাম করা শুরু হয়ে গেছে, আরতি সবেমাত্র শেষ হয়েছে। বাবার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবাকে একা রেস্ট দিচ্ছে। আর ভেতরে দেখি ভক্তরা তারা কিন্তু বাবার জয়গান করছে। বাইরে বেরাতেই দেখি মুষলধারে বৃষ্টি পড়লো, তাই আজকের আর ভিডিও শুট করলাম না, চলে এলাম বাড়ির দিকে। গুড মর্নিং বন্ধুরা। কাল ভূতনাথ বাবার মন্দির থেকে যখন ফিরে এসেছিলাম, সারা রাত্রিরে ঘুম হচ্ছিল না, কারণ বাবার কাছে গেলাম আর পুজো করলাম না, এটা তো কখনো হয় না। যাই হোক, কাল বৃষ্টি পড়ছিল তাই চলে এসেছি। তাই আজ সকালবেলা 6টা নাগাদ ঘুম থেকে উঠে আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, বাইক চালানোর সময় সর্বদা হেলমেটটা কিন্তু পরবেন, এটা আপনাকে সুরক্ষিত রাখে। যাই হোক, বাইকটা স্টার্ট করলাম আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমার বাড়ি বারানাগড়ের নোয়াপাড়া অঞ্চলে, তাই প্রথমে আমি একে মুখার্জি রোড থেকে সোজা চলে গেলাম বিটি রোডের উদ্দেশ্যে। প্রথমে আমি সোজা যাব মায়ের ঘাটে। কথা বলতে বলতে আমি চিতপুরের ব্রিজটা ক্রস করছি। চিতপুরের ব্রিজটা কিন্তু খুব সুন্দর, দুপাশে বড় বড় রেলিং দেওয়া আছে। চিতপুরের ব্রিজটা ক্রস করার পর আমি চলে এলাম গ্যালেপ স্ট্রিটের মোড়ে। আমার বাঁ সাইডে গ্যালেপ স্ট্রিট, আর অন্যদিকে যে ট্রাম লাইনটা আছে সেই ট্রাম লাইন ধরে আমরা সোজা এগিয়ে যাব মায়ের ঘাটের উদ্দেশ্যে। এখন সকালবেলা, তাই এখানে কিন্তু গাড়ি ঘোড়ার ভিড়টা একটু কম। রাতে কিন্তু এখানে খুব ট্রান্সপোর্টের অনেক গাড়ি দেখা যায়। ট্রাম লাইনটা একটুখানি এবড়ো খেবড়ো, তাই ক্যামেরাটা কিন্তু মাঝে মাঝে কাঁপছে। কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি মায়ের ঘাটের একদম কাছাকাছি। আমার ডান দিকে দেখা যাচ্ছে মায়ের ঘাটের সেই মূলধার, আর এর ওপর থেকেই আমি আমার বাইকটা নিয়ে ঘাটের কাছে রাখবো। যাই হোক, ঘাটটা কিন্তু খুব সুন্দর। কলকাতা কর্পোরেশন খুব সুন্দরভাবে জনসাধারণের জন্য এটা তৈরি করেছে। বাইকটা রাখার সাথে সাথে গঙ্গার সৌন্দর্য দেখলাম। সকালবেলায় একদম শান্ত, নদীর কানায় কানায় জলে পূর্ণ, দেখতে কি সুন্দর অপরূপ লাগছে। কাল রাত্রিবেলা এসেছিলাম ভূতনাথ বাবার মন্দিরে, কিন্তু বৃষ্টির কারণে পুজো দিতে পারিনি, তাই জন্য আজ সকালবেলা চলে এসেছি। আজকে প্রথমে আমি মায়ের ঘাটে এসেছি, আর এখানে করবো চান, আর তারপর দেবো বাবা ভূতনাথের পুজো। এত সকালবেলায় গঙ্গায় চান করে বাবা ভূতনাথের উদ্দেশ্যে পুজো দেবো, তাই লোভ সামলাতে পারলাম না। গেঞ্জিটা খুললাম আর গঙ্গা বক্ষে নেমে পড়লাম। পরপর 7টা ডুব মারলাম গঙ্গার মধ্যে। 7টা ডুব মেরে উল্টো দিকে সূর্য দেখা যাচ্ছে, আর সেই সূর্যের উদ্দেশ্যে হাতের মধ্যে জল নিয়ে আমি সূর্য প্রণামটাও সেরে ফেললাম। হাতের মধ্যে জল নিয়ে সূর্য প্রণামটা সেরে ফেলার পর এবার আমি উঠে এলাম নদী থেকে পাড়ের ওপর। আর পাড়ে আসতেই আমার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা হাবলু ছুড়ে দিল আমার উদ্দেশ্যে সেই আমাদের নতুন গেঞ্জিটা, আর ঝটপট করে আমি কি করলাম, গেঞ্জিটা পরে ফেললাম। সকাল 6টা নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম বাবা ভূতনাথ বাবার উদ্দেশ্যে। তো প্রথমে এসেছিলাম মায়ের ঘাটে, আর এই মায়ের ঘাটে এসে আমি চান করলাম। তারপর এবছর আমরা যে নতুন গেঞ্জিটা করেছি, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ, তো এই গেঞ্জিটা পরেছি। এবার এই গেঞ্জি পরে আমি যাব হচ্ছে বাবা ভূতনাথের মন্দিরে, আর সেখানে করব বাবাকে নমস্কার, আর তারপরে বাবার কাছে আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাব অমরনাথের উদ্দেশ্যে। বন্ধুরা, দেখতে থাকুন। এরই মধ্যে প্রায় ঘন্টা দেড়েক কেটে গেছে। জুতোটা গলিয়ে দৌড়ে দৌড়ে ওপরের দিকে উঠলাম। সামনে মা সারদা দেবীর স্ট্যাচুতে মাকে প্রণাম জানিয়ে এবার আমি এগিয়ে চলতে লাগলাম রেল ব্রিজটা ক্রস করে আমার বাইকের উদ্দেশ্যে, যেখানে আমার বাইকটা রাখা আছে। যাই হোক, বাইকটা নিলাম, হেলমেটটাও পরে নিলাম। এবার আমি এগিয়ে যাব বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে বাবা ভূতনাথের মন্দির মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মতন। সামনে একটা ট্রাম রাস্তা, আর তারপরে বাগবাজার ঘাট। আর বাগবাজার ঘাট থেকে আমরা গঙ্গার পাশ থেকে সোজা এগিয়ে যাব আমাদের ভূতনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। কথা বলতে বলতে বাগবাজার ঘাটের উদ্দেশ্যে চলে এলাম। এই বাগবাজার ঘাটের এখানে আমরা ক্রস করছি এখন রেল লাইনটি, আর রেল লাইনটি ক্রস করার পর আবার আমরা নেব লেফট সাইড, আর লেফট সাইড থেকে সোজা আমরা এখন এগিয়ে যাচ্ছি বাবা ভূতনাথের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা কুমারটুলি ঘাটের কাছে চলে এসেছি। দেখুন ঘাটটা কত সুন্দর বাঁধানো, আর কিছুক্ষণ পর দেখলাম সেই গঙ্গা নদী যেন আমার সঙ্গে ভূতনাথ বাবার মন্দিরের দিকে রওনা দিয়েছে। যাই হোক, গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে হাবলুকে পেছনে নিয়ে আমি বাইকটা নিয়ে এগিয়ে চললাম বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। উল্টো দিকে দেখুন গঙ্গার ওপারে একটা মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরটা, ওখানে কিন্তু 4 ধামের মন্দির
হিসাবে বিখ্যাত। আর ওখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ। যাই হোক, আমরা কিন্তু এরই মধ্যে চলে এসেছি ভূতনাথ বাবার মন্দির প্রাঙ্গণে। আর এখানে আমি বাইকটা পার্ক করব, সেখানে হেলমেটটা রাখবো। প্রথমে আমার যে কাজটা হবে, আমার কাজ হবে আমি আমার কপালের মধ্যে বাবার চন্দনের তিলক লাগাবো, আর তার মধ্যে সিঁদুর দিয়ে ওম লেখা এই জিনিসটা লাগাবো। এছাড়া বাবার ভস্য আরতির কিছু ভস্য এখানে রাখা আছে, যেটাও আমি আমার কপালে লাগাবো। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এইরকম তিলক কপালে লাগান, কপালে লাগানোর আগে এনাদের কাছ থেকে ওনার দক্ষিণাটা জেনে নেবেন, না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ, এই কথাটি মাথায় রেখে আমি চলে এলাম ভূতনাথ মন্দিরের একদম উল্টো দিকে। ভূতনাথ মন্দিরের উল্টো দিকে অনেক দোকান আছে, এখান থেকে কিন্তু আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন। প্রত্যেকটা দোকানের দাম ভিন্ন হলেও মোটামুটি একই রকম, খুব একটা বেশি ফারাক হবে না। আপনারা কিন্তু আপনাদের জুতো এই দোকানের নিচে রাখার একটা ব্যবস্থা আছে। জুতো রেখে জল দিয়ে হাত ধুয়ে তারপর আমি কিন্তু এখানে কর্পূরদানি নিয়ে এগিয়ে চললাম বাবার মন্দিরের সামনের দিকে। মন্দিরে যখন ঢুকছি তখন দেখি মন্দিরের ভেতর থেকে বাবার উদ্দেশ্যে পুজো শুরু হয়ে গেছে। আমি দুটো কর্পূর এখানে রাখা একটা দেশলাই দিয়ে ওগুলোকে জ্বালালাম, আর ওইগুলোকে জ্বালানোর পর বাবার উদ্দেশ্যে আমি আরতি করতে শুরু করে দিলাম। আর আমার মতন অনেক ভক্ত দেখুন এখানে আছে বাবার উদ্দেশ্যে আরতি করার মতন। এখানে এই কর্পূর দিয়ে বাবাকে আরতি করার রেওয়াজটা অনেক দিন ধরে আছে। ছোটবেলায় যখন আমি 8-এ পড়তাম তখন থেকেই কিন্তু আমি এই বাবা ভূতনাথ মন্দিরে আসতাম। প্রত্যেক বছরের মতন এবছরও আমি কিন্তু বাবা ভূতনাথের আশীর্বাদ নিয়ে তারপরে শুরু করব অমরনাথ যাত্রা। যাই হোক, ভেতরে কি হচ্ছে একটু দেখা যাক। দেখতে দেখতে ভেতরে ঢুকে পড়লাম। এখানে ভেতরে অনেক ভক্ত, তারা কিন্তু বাবাকে পুজো দিচ্ছে। আর সামনে দেখুন ভক্তরা বাবাকে ভিড় করে আছে, ওখানে বাবার মাথায় তারা জল ঢালছে। বাইরে আমার এখন আরতি শেষ। আমার হাতে যে কর্পূরদানিটা ছিল সেখান থেকে কালি নিয়ে আমার কপাল এবং আমার গলায় লাগিয়ে নিয়েছি। বাবা ভূতনাথের দরবারে আমি পুজো দিয়েছি। এবার আমি যাব ঠিক মন্দিরের উল্টো দিকে। আর ভূতনাথ বাবার মন্দিরের উল্টো দিকে এখানে আছে শীতলা মাতার মন্দির, কালী মায়ের মন্দির ও বৈষ্ণব দেবী মন্দির। আর শীতলা মাতা মন্দির, কালী মন্দির ও বৈষ্ণব দেবী মন্দির পুজো দেওয়ার পর আমি এগিয়ে যাব মোটা বাবার উদ্দেশ্যে। মোটা বাবা মানে এখানে বিশাল বড় শিবলিঙ্গ আছে, চলুন আপনাদেরকে দেখাই। ভূতনাথ বাবার মন্দিরের একদম উল্টো দিকে আছে আরো 3টি মন্দির। একটি শীতলা মায়ের মন্দির, যেটি আপনার বাঁ দিকে পড়বে, আর সোজা কালী মায়ের মন্দির। কালী মায়ের মন্দিরের ভেতরেই অবস্থিত বৈষ্ণব দেবী মন্দির। আর বৈষ্ণব দেবী এবং কালী মাতার মধ্যখানে অবস্থিত বাবা শিব। ভূতনাথ বাবার মন্দিরের সাথে এখানে আসতে ভুলবেন না কিন্তু। মা কালী মা আর বৈষ্ণব দেবীকে পুজো দেওয়ার পর এবার আমি যাচ্ছি মোটা বাবার উদ্দেশ্যে। মোটা মহাদেব, মোটা শিব, এনাকে কিন্তু দুর্গেশ্বর মহাদেবের মন্দির নামে পরিচিত। যাই হোক, আমরা ছোটবেলা থেকে মোটা মহেশ্বর বা মোটা বাবা নামেই পরিচিত আমাদের কাছে। এখানকার মন্দির কিন্তু বহু পুরনো। সরু গলি থেকে আমি আসতে শুরু করেছি মন্দিরের সামনে। এখানে কিন্তু একটা জুতো রাখার জায়গা আছে। মন্দিরে ঢোকার আগে জুতো রেখে দরবারে নমস্কার করে তবেই কিন্তু মন্দিরে যাবেন। মন্দিরের ভেতরে দেখবেন কি বিশাল বড় এই শিবলিঙ্গ। এত বড় শিবলিঙ্গ বলেই এখানে কিন্তু সবাই এনাকে মোটা মহাদেব, মোটা শিব নামেই পরিচিত। এখানে একটা প্রদীপ নিয়ে আমি কিন্তু বাবাকে আরতি করার সুযোগটা ছাড়লাম না। বাবাকে আরতি করলাম, মন প্রাণে বাবাকে ডাকলাম যাতে আমার অমরনাথ যাত্রায় কোনো অসুবিধা না হয়। ইতিমধ্যে ভেতরে ডুগডুগি বাজিয়ে, বাজনা বাজিয়ে বাবার কিন্তু গানও চালু হয়ে গেছে। নিচে এই ড্রামটার মধ্যে একটা প্রদীপ সর্বক্ষণ চলে। যাই হোক, বাবার এখন কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে। আর এটা কিন্তু প্রত্যেকদিন সকালে হয় প্রায় 8টার সময়। আপনারা যদি এখানে আসেন সেই টাইমে দেখতে পাবেন। বলতে বলতে আমার আরতি শেষ। আমি বাবাকে নমস্কার করলাম এবং আমার প্রদীপটা মন্দিরের একটি পাশে আমি রেখে দিলাম। তারপর বাবাকে শেষবারের মতন আমার প্রার্থনা জানালাম, আমার মতন যেন সমস্ত ভক্ত বাবা অমরনাথের দরবারে বাবাকে দর্শন করুক, আর ভালোই ভালোই তারা যেন বাড়িতে ফিরে আসুক। বন্ধুরা, সকালে চলে এসেছিলাম মায়ের ঘাটে, আর সেখানে চান করে বাবা ভূতনাথের নমস্কার করি। আর তার ঠিক উল্টো দিকে কালী মায়ের মন্দির আর বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করার পর আমি চলে এসেছিলাম মোটা মহেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখন আমি দাঁড়িয়ে আছি মোটা মহেশ্বর মন্দির প্রাঙ্গণে, আর এখানেও বাবার দর্শন করে এবার আমি এগিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আগামীকাল সকাল 6:30টায় আমার ফ্লাইট
কলকাতা থেকে শ্রীনগর উদ্দেশ্যে। আপনাদেরকে আগামীকাল থেকে আমি দেখাবো আমার অমরনাথ যাত্রা কলকাতা থেকে শ্রীনগর উদ্দেশ্যে কিভাবে আমি করছি, আর তারপর সেই বাবার পবিত্র গুহাও আমি তুলে ধরবো আমার ক্যামেরার লেন্সে। তো বন্ধুরা, আজকের আমাকে এখানেই বিদায় দিন, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায়। যাই হোক, আরো একবার জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন এবং দেখতে থাকুন এবারের অমরনাথ যাত্রা। গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 4:15 হয়ে গেছে। আমাকে এখন বেরাতে হবে, আর বেরোনোর আগে আমি করব ঠাকুর নমস্কার। আমার ফ্লাইট হচ্ছে 6:35। তো মোটামুটি আমার বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় 45 মিনিট লেগে থাকে। তো আর আমাকে এয়ারপোর্টে ড্রপ করার জন্য রাত্রিবেলায় চলে এসেছিল আমার বন্ধু অজয়। তো গাড়ি নিয়ে এসেছিল, তার কারণ সকাল সকাল এই সময় ক্যাব পাওয়া খুব মুশকিল, তো সেই কারণে সে এসে গেছে। তো আমি এবারে রেডি হব। প্রথমে আমি করব আমাদের বাড়ির ঠাকুর পুজো, এবং দেন আমি কিন্তু এগিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাই হোক, তার আগে একবার দেখে নিই আমি ব্যাগের মধ্যে সব ঠিকঠাক নিয়েছি কিনা। মোটামুটি ব্যাগের মধ্যে সবকিছু নেওয়া হয়ে গেছে, আমি চেকও করে নিয়েছি। এবার আমি এগিয়ে যাচ্ছি বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওপর থেকে নিচে নামার সাথে সাথে দেখি অজয় আমার আগে নেমে গেছে। যাই হোক, অজয় আমাকে দেখে তার ডিগি থেকে হেলমেটটা আমাকে দিল। আমিও বসে পড়লাম স্কুটির ওপর আর এগিয়ে চললাম সামনের দিকে। সকালবেলায় মোটামুটি পরিবেশটা পুরো শান্ত আছে, কিন্তু একটা অসুবিধার কথা হতে পারে, কারণ হচ্ছে এখন বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লে কিন্তু আমি ভিজে যেতে পারি, কারণ অলরেডি পরশু দিন থেকে আমি ভিজছি। সেই ভূতনাথ বাবার মন্দিরে যখন আমি গিয়েছিলাম তখনও ভিজেছি, এবং কালকের অফিস যাওয়ার সময় আপ অ্যান্ড ডাউন দুবারই ভিজেছি। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বৃষ্টিটা যেন না হয়। যতক্ষণ না পর্যন্ত অজয় আমাকে ড্রপ করে তার বাড়ি পর্যন্ত না পৌঁছে দেয়, ততক্ষণ পর্যন্ত যেন বৃষ্টি যেন না হয়। মোটামুটি নোয়াপাড়া মেট্রো স্টেশন অলরেডি আমি পার হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। তো বৃষ্টিটা কিন্তু এখনো পর্যন্ত লিমিটে আছে, আনলিমিটেড হয়নি। যেমন কালকে যখন লিমিট থেকে আনলিমিটেড হয়ে গেছে আমি ভিজে গেছিলাম, আর এই মুহূর্তে যদি আমি ভিজে যাই তাহলে কিন্তু খুব অসুবিধা হবে আমার জন্য। এখন মোটামুটি আমি চলে এসেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর, আর এখান থেকে প্রায় মিনিট 15 লাগবে এয়ারপোর্টের মধ্যে ঢুকতে। তো বৃষ্টিটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। অজয় খুব শান্তশিষ্টভাবে এবং আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। ব্রিজ বানাচ্ছে, বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে কানেক্ট করবে। কল্যাণী এক্সপ্রেস হয়েছে, যেটা হচ্ছে তো
একটা মজার বিষয় হয়েছে, সামনে রেড লাইন ছিল আর পুলিশ এই প্রথম বললো যে রেড লাইন থাকতেও বেরিয়ে যাও, কারণ ওখানে ট্রাফিক কম ছিল। কিছুদিন আগে রেড লাইন সিগন্যালটাকে ক্রস ভেঙেছি বলে আমার কাছে প্রায় 600 টাকার একটা জরিমানা হয়েছিল বটতলা থানায়। আমি যাইনি, কিন্তু ওরা বলবে না তুমি গেছো। যাই হোক, পুলিশের সঙ্গে তর্ক করে আপনিও পারবেন না। তো পুলিশ এবং প্রশাসনকে সঙ্গে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পুলিশ যে আমাকে বললো রেড সিগন্যালটা ভেঙে তুমি এগিয়ে যাও, এর জন্য কিন্তু পুলিশকে ফাইন হওয়া উচিত। যারা যারা ভিডিও দেখছেন, কোনো পুলিশ যদি বন্ধু থাকে তাকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর থেকে দুর্গাপুর ব্রিজটা ক্রস করছি, তো মোটামুটি উঁচুতে আছে, সারা কলকাতা দেখা যাচ্ছে। এয়ারপোর্ট 3 নম্বর পেরিয়ে গেছি, এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে আমরা এখন ঢুকবো হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। আমার ডান পাশে যে খোঁড়াখুড়ি হচ্ছে, এইগুলো হচ্ছে কলকাতা মেট্রো রেলের কাজ হচ্ছে, আর এটা কিন্তু এয়ারপোর্টের মেট্রো স্টেশন হবে। ভালো করে ঘুরবি ভাই, ছবি দিস, আমরা দেখবো সবাই এখান থেকে। জয় বাবা ভূতনাথ। পৌঁছে যাবো অমরনাথ। অজয় আমাকে ছেড়ে বাড়ির দিকে রওনা হলো, আর কিছুটা গিয়ে দাঁড়িয়ে আমাকে টাটা করে আবার এগিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। অজয় আমাকে ড্রপ করে চলে গেল, আর আমি যাবো এয়ারপোর্টের ভেতর। এয়ারপোর্টে একটা বিশাল লম্বা লাইন আছে। মানে এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি। এবার আমি যাব স্পাইস রেটের কাউন্টারে, যেখানে গিয়ে আমি আমার করবো বোর্ডিং পাসটা। এয়ারপোর্টে এসে একটা কেলো হয়ে গেছে। ব্যাপারটা কী হয়েছে, আমি সকালবেলা এসেছিলাম আমার 6:30 ফ্লাইট হিসেবে, কিন্তু এখানে এসে শুনি যে আমার 6:30 ফ্লাইটটা ওরা রিশিডিউল করে 10:30টায় করে দিয়েছে, এবং আমি দিল্লিতে পৌঁছাবো প্রায় 1:25 নাগাদ। তো এইরকম একটা ব্যাপার স্যাপার করে দিয়েছে ওরা। তো সেটা কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমি আজকের দিনকে আমি পৌঁছাতেই পারবো না শ্রীনগর। তো আজকে যদি শ্রীনগর না পৌঁছাই, আর কালকের ওরা আমাকে একটা ফ্লাইট দিচ্ছে দিল্লি থেকে সকাল 6টায়, 7:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো শ্রীনগর। যদি কালকে সকাল 6:30 নাগাদ শ্রীনগরে পৌঁছায়, তাহলে তো যদি কালকে সকাল 7টা নাগাদ শ্রীনগরে পৌঁছায়, তাহলে কিন্তু বালতাল যাওয়ার একটু চাপ হয়ে যাবে, কারণ RFID কাট করতে হবে, এবং RFID কাট করার পর তারপরে আমাকে বালতালের পুলিশে রওনা দিতে হবে। 2 তারিখে আমার যাত্রা, আবার 3 তারিখে আমার কিন্তু ব্যাক টু ব্যাক আবার ফ্লাইটের টিকিট করা আছে, নাহলে অনেক টাকার লোকসান হয়ে যাবে। যাই হোক, কী করা যায়, সবই বাবার ইচ্ছা। বাবা যখন কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই বাবা হচ্ছে একটা রাস্তাও বলবে। তো যাই হোক, বাবা তুমি যতই কষ্ট দাও না কেন, আমি তো তোমার কাছেই যাবো, যেহেতু ঘর থেকে বেরিয়েছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। বন্ধু, ভিডিওটা এখানেই থাক, কারণ মন মেজাজটা তো খারাপ। যাই হোক, যখন আমি ফ্লাইটে উঠবো তখন কিন্তু আপনাদেরকে দেখাবো আবার নতুন ভিডিও। টাটা। আজকের অভিজ্ঞতা অন্যান্য যাত্রার থেকে আলাদা। আর কোনোদিন স্পাইস জেট চড়বো না বলেই ঠিক করলাম। যাই হোক, ফাইনালি আমি কাউন্টার থেকে আমার টিকিটটা নিয়ে নিয়েছি। এবার আমি যাব হচ্ছে আমার সিকিউরিটি চেকিংয়ের উদ্দেশ্যে, আর সেখান থেকে আমি যাব আমার গেট নাম্বার 101, মানে 101 গেট নাম্বারে হচ্ছে মনে হয় ফ্লাইটটা আসবে, সেটাই এখানে লেখা আছে। আর এখানে বোর্ডিং টাইম হচ্ছে 10:25, আর এটা হচ্ছে ডিসপ্যাচ করবে হচ্ছে 10:55-তে। তো এখন টাইম হচ্ছে 9:10। তো আমি এখন চলে যাই সিকিউরিটি চেকিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে থাকুন, আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই কলকাতা এয়ারপোর্টটা কত সুন্দর। কলকাতা বিমানবন্দরে এর আগেও আমি এসেছি। কলকাতার বিমানবন্দর সত্যিই সুন্দর, তার কারণ এখানে ঝাঁ চকচকে গ্রানাইট দিয়ে মোড়া, এখানকার ফ্লোরিং, ওপরে ACP সিট, এবং তার মধ্যে বাংলা অক্ষরে লেখা। ভাবতে অবাক লাগছে। সিকিউরিটি চেকিংটা আমার হয়ে গেছে। এবার আমি চলে এসেছি মেন লবিতে, আর এখানে অনেক দোকানের মধ্যে আমাদের টি জংশন দোকানটা দেখে খুবই ভালো লাগলো। যাই হোক,
যেহেতু আমার গেট নাম্বার 101, তাই আমি নিচে নামলাম। নেমে দেখলাম এখানে 107 থেকে 109, কোন দিকে 106 থেকে 101 এইরকম দেওয়া আছে। বিভিন্ন এয়ারলাইন্সের লোকজনরা তারা বোর্ডিং করতে শুরু করেছে। আর আমি এবারে 107 নম্বর গেট থেকে 101 নম্বরের দিকে এগিয়ে যেতে লাগলাম। লোকজন বসে আছে ব্যস্ত এয়ারপোর্ট। যাই হোক, অবশেষে 101 নম্বর গেটের সামনে এসে পৌঁছালাম। সবার পেছনে যে সিটটা আছে সেই সিটে আমি বসে পড়লাম। আর দূর থেকে একটা প্লেন দেখছিলাম। কত ব্যস্ত না, কত লোক। যাই হোক, ইতিমধ্যে আমাদের বোর্ডিং শুরু হওয়ার সময় হচ্ছে, কিন্তু কি হলো এখনো কিন্তু হচ্ছে না। সকাল প্রায় 5টা থেকে এসে বসে আছি, এখন বাজে প্রায় 10টা 20। আর কিছুক্ষণের মধ্যে মনে হয় আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্স করেনি। স্পাইসজেট তো আমি আর ভরসা পাচ্ছি না, বুঝতে পারছি না এগুলো পৌঁছাবো কিনা শ্রীনগর। দেখা যাক। এখন সময় প্রায় 10টা 30। লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বোর্ডিং করে বলে, কিন্তু সকাল 6:30 ফ্লাইট। কেউ কেউ রাত্রি 3টে থেকে বসে আছে এয়ারপোর্টে। এখন বাজে প্রায় 11টা, এখনো পর্যন্ত বোর্ডিং করাচ্ছে না। প্লেন কখন ছাড়বে সেটাও বলতে পারছে না। লোক আর প্লেনের কর্মচারীর ওপর একটা বচসা চলছে। সকালবেলায় 5 ঘন্টা লেট, সেই কারণে একটা স্যান্ডউইচ দিয়ে বলছে থ্যাংক ইউ। এইরকম করে যদি হয় তাহলে কি এয়ারলাইন্স চলবে? যাই হোক, আমি জীবনের প্রথমবার স্পাইসজেটে আজকের রওনা দেবো বলে ঠিক করেছিলাম। আজকের যা অভিজ্ঞতা হলো, আমি কখনো কাউকে কোনো দিন সাজেস্ট করব না কেউ যেন স্পাইসজেটে ওঠে। যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে হ্যাশট্যাগকে ইউজ করব, বয়কট স্পাইসজেট। আপনারা যদি পারেন আপনাদের বিভিন্ন ফেসবুক এছাড়া গণমাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে বয়কট স্পাইসজেট করবেন, কারণ মানুষের সময়ের মূল্য সব থেকে বেশি। তাই জন্যই তারা ফ্লাইট করছে। এরা বুঝেও বোঝে না, এরা খালি নিজের পয়সাটাই বোঝে। প্লেন এখন 11:30 করে দিচ্ছে। জনতা মোটামুটি ক্ষিপ্ত। আমি আমার বোর্ডিং পাসটা দেখিয়ে আমি ঢুকলাম এয়ারপোর্টের ভেতর। আর এখানে স্পাইসজেটের বাসে করে আমি এগিয়ে চললাম আমার প্লেনের উদ্দেশ্যে। বাসটা যখন আমাদের প্লেনের সামনে আসলো, আমি নেমে পড়লাম এবং এগিয়ে চললাম। প্লেনের পেছন গেট থেকে আমি উঠলাম প্লেনের ভেতর। এবারে প্লেন চড়লে আমার একটু আনন্দ লাগছে না, তার কারণ আমার প্রায় 24 ঘন্টা লেট করে দিয়েছে এই স্পাইসজেট। জিন্দেগিতে কোনোদিন স্পাইসজেটে আপনারাও চড়বেন না, আমি আপনাকে রেকমেন্ড করি, কারণ এদের কথার ঠিক নেই। যার কথার ঠিক নেই তার কিছু নেই। ফাইনালি বসে গেছি প্লেনের ভেতর। জানি না কখন প্লেনটা ছাড়বে, কারণ লেট হতে হতে অলরেডি 6 ঘন্টা লেট হয়ে গেছে। Captain Arvind Kumar Mahanma and Second in Command is First Officer Sukanta Sarkar. Your cabin team today is judged पीयूष नीचे नाक को ढककर सामान्य रूप से सांस लें। अपना मास्क पहने फिर किसी और की सहायता करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल तार को खींचे। মোটামুটি আমাদের প্লেন ফাইনালি ছেড়ে দিয়েছে। যাই হোক, কলকাতা বিমানবন্দর থেকে প্লেন এখন আমাদের এগিয়ে চলছে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু একটা সমস্যা রয়ে গেল, প্লেনটা ঠিক টাইমে পৌঁছাবে তো? তাছাড়া কাল সকাল 6টা থেকে প্লেনটা ছাড়বে তো? এই সকল প্রশ্ন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। এরই মধ্যে আমাদের প্লেন অনেকটা উঁচুতে উঠে গেছে আর মেঘের ভেতর প্রবেশ করলাম আমাদের প্লেন। নিচের এখন কিছুই দেখা যাচ্ছে না, অদৃশ্য শুধু সাদা মেঘ ছাড়া আর কিছুই নেই। যাই হোক,
প্লেনটা চলছে ঠিকঠাক। প্রায় ঘন্টা দুয়েক আমাদের প্লেন মেঘের ওপর থেকে গিয়ে এখন নিচে দিল্লি শহরটা দেখতে পাচ্ছি। কি সুন্দর, অনেকটা প্ল্যানিং করে যে সিটিটা তৈরি তা ওপর থেকেই বোঝা যাচ্ছে। এখন আমরা ল্যান্ড করব দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট। প্রায় 2টো নাগাদ আমাদের প্লেন ল্যান্ড করলো দিল্লিতে। আর ল্যান্ড করার সাথে সাথে আমরাও আমাদের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম প্লেন থেকে বাসের উদ্দেশ্যে। বাস আমাদেরকে নিয়ে গেল দিল্লির 3 নম্বর টার্মিনালে। আর 3 নম্বর টার্মিনাল থেকে আমাদেরকে বলা হয়েছিল আমাদের 7 নম্বর বেলে আমাদের জিনিসপত্র রাখা থাকবে। আর এবারে আমরা চলছি 7 নম্বর বেল্টের দিকে, যেখান থেকে আমি আমার জিনিসপত্রগুলো সংগ্রহ করব। এই যে সামনে ভাস্কর্যটা দেখছেন, এই সামনে ভাস্কর্যটা আমি অনেক আগে দেখি। আমি যে কোম্পানিটাকে সার্ভিস করতাম সেই কোম্পানিরা এই দিল্লির এয়ারপোর্টটাকে তৈরি করেছে। আর এই সমস্ত স্ক্রাপচারগুলো তারাই লাগিয়েছে। ফাইনালি দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর দিল্লি এয়ারপোর্টের এই যে দেয়ালের মধ্যে যে কার্ভিং কাজটা আছে, আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম তারা কিন্তু এই কাজগুলো করেছে। এবার আমি এগিয়ে যাচ্ছি বাইরের দিকে। দিল্লি এয়ারপোর্টে আসতো একটা শপিং মল। আমাদের যেরকম সাউথ সিটি মল আছে, দিল্লি এয়ারপোর্টের ভেতরে মনে হয় এরকম 5-6টা সাউথ সিটি মল ঢুকে যাবে। যাই হোক, এয়ারপোর্টের বাইরে আসলাম। এয়ারপোর্টের বাইরে এসে একটা সরু রাস্তা দেখছি, সামনে লেখা আছে ওয়ে টু মেট্রো। ওহ, কি সুন্দর! সামনে দেখুন ক্যানোপিগুলো করা, যেন মনে হচ্ছে ফরেনে চলে এসেছি। এর আগে ইন্দোনেশিয়া গেছিলাম, ইন্দোনেশিয়া শহরটাও এরকমভাবে সাজানো। যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগছে। এয়ারপোর্টের বাইরে এইরকম একটা কিয়স্ক দেখছি, আর ওপরে লেখা আছে মেট্রো। সামনে এগিয়ে গেলাম, উনি বললো যে এখান থেকে মেট্রো রেলের টিকিট কাটা যায়। তো 20 টাকার বিনিময়ে আমি অ্যারো সিটির একটি টিকিট কাটলাম। আমি যে হোটেলে আজকে স্টে করব সেই হোটেলটা অ্যারো সিটিতে অবস্থিত। যাই হোক, মেট্রোর এই সিগন্যালটি দেখে আমি নিলাম ডান হাত থেকে আমি এখন এগিয়ে চললাম। ঝাঁ চকচকে, এখানে পরিষ্কার করছে কিন্তু সর্বত্র এখানকার কর্মচারীরা, চোখে দেখার মতন এরা কিন্তু এখানে রয়েছে। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানকার মেট্রো অনেকটা আমাদের কলকাতার মতন সুড়ঙ্গ পথে। আর সত্যি কথা বলতে কি, এখানেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতায় এর থেকে একটুখানি অপরিষ্কার থাকে, কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটা আমাদের অনেকটা শিয়ালদা মেট্রোর মতন, নিচের দিকে নেমে যাচ্ছি আর শেষ হচ্ছে না। যাই হোক, দিল্লির মেট্রো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অবশেষে পেয়ে গেলাম মেট্রো। আমি যাচ্ছি হোটেলের দিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই 2007-এ যখন আমি প্রথম অফিসে জয়েন করি, তখন জানতাম এই দিল্লিতে চিত্তরঞ্জন এভিনিউতে আমার অফিসের হেড অফিস। কখনো দিল্লিতে আসা আমার সুযোগ হয়নি। 2012-তে একবার এসেছিলাম, তখন বৈষ্ণব দেবী দর্শন করার জন্য দিল্লিতে নিউ দিল্লি থেকে ওল্ড দিল্লি পর্যন্ত আমি ট্রেন চেঞ্জ করি। আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লির অ্যাকোয়া সিটি। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে ফরেনের মতন কিন্তু জিনিসটা সুন্দর করেছে। রাস্তার মধ্যে সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ। আর সবচেয়ে বড় কথা, এখানে যেসব প্রজেক্টগুলো হচ্ছে এরকম উঁচু উঁচু বাউন্ডারি করা আছে। তো বলতে গেলে কি, মানে সত্যি দিল্লি শহরটা, এর আগে আমি এসেছিলাম 2012-তে, কিন্তু এখন অনেক বদলে গেছে। তো যাই হোক, আর আমি আজকের কোন হোটেলে আছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি যে হোটেলে আছি সেটা হচ্ছে দিল্লির অ্যাকোয়া সিটিতে। আর সবচেয়ে বড় কথা, আমি এয়ারপোর্ট 3 নম্বর টার্মিনাল থেকে আমি কিন্তু এখানে এসেছি মেট্রোতে। মেট্রোর ভাড়া নিয়েছে 20 টাকা, একটাই মাত্র স্টেশন। আমি প্রথমে বুঝতে পারিনি, তো এক ভদ্রলোককে জিজ্ঞেস করলো, সেও বুঝতে পারিনি। যাই হোক, আমি মোটামুটি ওখানে পড়ে বুঝতে পেরে গেছি। শহরটা নতুন হতে পারে, কিন্তু এই শহরে আমি একবার এসেছি, তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আজকের আমি রাত্রিবেলায় কোন হোটেলে আছি সেটা দেখানোর জন্য ভিডিওটি করে আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। এই রোডটার কি নাম সেটা আমি জানি না, কিন্তু এখানে বড় বড় হোটেল আছে। আর এই জায়গাটার নাম যেহেতু অ্যাকোয়া সিটি, আমাকে বলেছে যে এখানে নাকি শুধু হোটেলই ভর্তি। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হলিডে হোম, আর আমি এখানে। আর আমার হোটেলটা হচ্ছে এটা। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ওখানে IBIS হোটেল অ্যাকোয়া সিটি দিল্লি। তো এই হোটেলটার মধ্যে আমি আজকে রাত্রে থাকবো। আর হোটেলটা আমার একটা দাদা আমাকে বুক করে দিচ্ছে। আমি ঠিক জানতাম না যে কাছাকাছি হোটেল কি আছে। তো যাই হোক, এই হোটেলটার মধ্যেই আমাকে বুক করেছে। আমি এখন হোটেলের লবিতে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো হোটেলটা কত বড়। সত্যি কথা বলতে কি, হোটেলটা কিন্তু খুবই সুন্দর। এর ভেতর 2টো গেট আছে, এটা হচ্ছে এন্ট্রি আর ওই যেটা আছে ওটা হচ্ছে এক্সিট।
এখন যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে এন্ট্রি পোডিয়াম, আর এখানে সুন্দর একটা ফোয়ারা আছে, আর এটা সেই এন্ট্রি গেটটা। আর সামনে দেখুন সুন্দর একটা ঝর্ণা আছে, খুব সুন্দর করেছে। এখানে দুখানা হচ্ছে কার্ভিং এর মাধ্যমে দুটো বককে বসে দিয়েছে, আর ওপর থেকে জল পড়ছে, ভালো লাগছে, জলের আওয়াজও খুব সুন্দর লাগছে। আর ঠিক এর উল্টো দিকে হোটেলে ঢোকার মেন গেট। এবার আমি চলে এসেছি হোটেলের লবির ভেতর। হোটেলের লবিটাও একটু অন্যরকম, খোলামেলা, একটু হাইট আছে, আর সুন্দর সুন্দর এখানে গ্রাফিক দিয়ে ভর্তি করা। হোটেলের ফ্লোরিংটা ইটালিয়ান মার্বেল, এছাড়া সুন্দর সুন্দর এখানে ছবি লাগানো আছে, অনেক কিয়স আছে, এছাড়া ডিজিটাল সাইনেজ আছে। আমি এখন বসে আছি হোটেলের লবিতে, আর কিছুক্ষণ পর আমি যাব হচ্ছে আমার ডিনার করার জন্য। আমি কিন্তু যে প্যাকেজটা নিয়েছি তাতে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটে কিন্তু সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে হোটেলের লবি থেকে যেখানে ডিনারের একটা বড় অল ডে ডাইনিং আছে সেই জায়গাটা। তো এটা হচ্ছে বার কাউন্টার, আর তার পাশেই এরকম একটা ছোট লাউঞ্জ আছে, আর লাউঞ্জের পাশেই আছে এরকম বড় একটা এডিডি, যাকে আমরা অল ডে ডাইনিং বলে থাকি। যাই হোক, এখানে একটা বুফে চলছে, আমি একটু পরে আসবো। ডিনারে আসার আগে আমি প্রথমে যাব আমার হোটেল রুম। আমার রুম নাম্বার হচ্ছে 711। 711 মানে অবভিয়াসলি 7 তলার ওপর, আর 7 তলার ওপর থেকে দিল্লিকে দেখবো সেটা কিন্তু সুযোগটা আমি হাতছাড়া করতে পারলাম না। এইরকম একটা সুন্দর করিডোর, আর পুরোটাই কার্পেট বিছানো, হাইটটা একটু ছোট। আমার রুম নাম্বার হচ্ছে 711। কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার রুমের সামনে, রুম নাম্বার 711। অ্যাক্সেস কার্ডটা দিয়ে রুমটা খুললাম, আর রুমটা খুলে ওখানে যে কি ট্যাগটা আছে সেখানে কার্ডটাকে রাখলাম। খানিকক্ষণ রাখার পর দেখলাম ঘরের মধ্যে আলো জ্বলছে না, কারণ কি ট্যাগের মধ্যে কোনো সমস্যা আছে। যাই হোক, আমি কি ট্যাগটাকে আবার করে চেপে নিলাম, এবারে রুমটা দেখা যাচ্ছে। রুমটা খুব একটা বড় নয়, কিন্তু ছোটোর ওপরে একটু গোছানো। যাই হোক, এইরকম হোটেল, কিন্তু হোটেলের ফিনিশিংটা আমার অত ভালো লাগেনি। টয়লেটটা খুব ছোট, যেন মনে হচ্ছে আমি প্লেনের ভেতরে যে বাথরুমগুলো থাকে সেইগুলো ইউজ করছি। মোটামুটি একদিন থাকার জন্য এটা যথেষ্ট। হোটেলটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভেতরে এরকম একটা ফায়ার এক্সিট প্ল্যান আছে। এখানে এক্সপোজ ডোর ক্লোজার, সেটা আমি আশা করিনি। আমাদের হোটেলের মতো ঢোকার মুখে একটা ট্যাপ ডোর আছে, যেখানে হচ্ছে HVAC মেশিন আছে। সামনে একটা ছোট বাথরুম, এখানে থার্মোস্টারটা লাগানো আছে, ছোট একটা টিভি। আমার মনে হয় না এটা 32 ইঞ্চি হবে বলে। আর ওয়ার্ডরোব কাম হচ্ছে এখানে একটা মিরর লাগানো আছে। ওয়ার্ডরোবের ভেতরটা খোলা যাক। ওয়ার্ডরোবের ভেতরে কিছু নেই বললেই চলে, কটা হ্যাঙ্গার আছে, আর ওখানে একটা টুথব্রাশ দেওয়া আছে। ওইদিকে লন্ড্রির একটা চার্ট আছে, আর নিচে একটা মিনিবার আছে। এবারে লকার তো ইউজ করবো না আমি। যাই হোক, মিনিবারে কি আছে দেখা যাক। মিনিবারটা যখন খুললাম দেখলাম মিনিবারটা ফাঁকা। ঠিক আছে, আমি জানি না কেন মিনিবারটা দিয়েছে। হোটেলের মধ্যে এমিটিস মানে কি কি আছে, এখানে দুটো জলের বোতল দিয়েছে, একটা কেটলি দিয়েছিল, গ্লাস দিয়েছিল, আর এখানে কিছু কফি এবং চা, এছাড়া হচ্ছে কতগুলো চায়ের পাউচ দিয়েছে, আর মিল্ক দিয়েছে। কফিটা খেয়েছিলাম, ভালো লেগেছিল। যাই হোক, এইটাই হচ্ছে হোটেল, আর এক্সট্রা করে পাওয়ার কিন্তু কিছু নেই। এখানে একটা উইন্ডো আছে, আর এটা হচ্ছে ম্যানুয়াল, রিমোট কন্ট্রোল নয়। আর এখান থেকে জানলা থেকে যখন খুলছি, জাস্ট ভিউটা অসাধারণ। দেখুন, এই সামনে যে হোটেলটা আছে, এই হোটেলটা কিন্তু হলিডে হোম। আর এই দিকে তেমন একটা মল আছে, দেখুন ওখানে লেখা আছে রাফান ইন্ডিয়া বলে। যাই হোক, এটা মল কি হোটেল আমি ঠিক বুঝতে পারছি না। ওয়ালফ মার্ক বলে লেখা আছে। ওয়ালফ মার্কের আরও একটা প্রজেক্ট ঠিক ওই দিকে হচ্ছে। এটা কি হোটেল কি অফিস আমি জানি না। যাই হোক, জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, শহরটা কিন্তু খুবই সুন্দর লেগেছে। এরকম একটা শহরে থাকা অনেকটাই এক্সপেন্সিভ। যাই হোক, আমার শহর কলকাতা, ভালোবাসি কলকাতা। এখন আমি রুম থেকে বেরিয়ে এবার আমি গ্রাউন্ড ফ্লোরে যাব, আর গ্রাউন্ড ফ্লোরে সেখানে যাব এডিডি। এডিডি কিন্তু বুফে, ব্রেকফাস্ট এবং লাঞ্চ বিভিন্ন টাইম আছে। তাছাড়া সর্বত্র আপনি আলাকাটে অর্ডার দিতে পারেন, এখানকার এক সেবিকা আমাকে বলে। যাই হোক, এবার আমি সোজা চলে যাব আমাদের এডিডিতে। এডিডিটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর রংচঙে। এখানকার যে আর্কিটেক্ট করেছে, সত্যি সে যেন এত সুন্দর করেছে না, মানে বিশাল কিছু নেই, কিন্তু যা আছে পরিপূর্ণ। এখানে লাইভ একটা কিচেন আছে, আর এই লাইভ কিচেন থেকে আপনি তন্দুরি রুটি, স্যুপ এইসবগুলো গ্রহণ করতে পারবেন। যাই হোক, আমার কিন্তু খুব সুন্দর লাগলো এই কনসেপ্টটা। আর এখানে দেখুন কত ট্র্যাডিশনাল জিনিসপত্র থেকে শুরু করে লম্বা একটা বুফে আছে। এখানে ভেজ, নন ভেজ দুটোই আছে, মাঝে স্যালাড আছে, এছাড়া রাইস আছে। তো যাই হোক, এত জিনিস মানে খেয়ে বসানো যাবে না। যাই হোক, আমি একটা প্লেটে সব কিছু অল্প অল্প করে নিয়েছি। দেরাদুন রাইস, কারি, পনির মটর, ছোলার ডাল, আলু জিরে, খিচুড়ি, ফুলকপির রোস্ট এবং ভেজ মাঞ্চুরিয়ান।
সাথে নিয়েছি 2 রকম পাঁপড় ভাজা ও গ্রিন স্যালাড। এখানকার এরিয়াটা এত সুন্দর, আমার খুব ভালো লেগে গেছে। এখানে দেখছি প্রায় সময় ইন্ডিগোর সেবিকা এবং ইন্ডিগোর ক্রু মেম্বারগুলো সব এখানে কিন্তু আসছে। আমার মনে হয় ওদের সঙ্গে কোনো কিছু একটা কন্ট্যাক্ট আছে। যাই হোক, খুব সুন্দর লাগলো। আর সবচেয়ে বড় কথা, লাস্টের যে মিষ্টির আইটেমগুলো না, অসাধারণ। সবগুলোর নাম জানি না, কিন্তু টেস্ট করেছি, টেস্ট করে দেখেছি, এগুলো কিন্তু খুব সুন্দর খেতে। বন্ধুরা, আপনারা যখন আসবেন অবশ্যই এখানে একবার ট্রাই করতে পারেন। এখন বাজে 10টা 15। এবার আমি যাব রুমের দিকে। কাল সকালে আমার ফ্লাইট আছে, তাড়াতাড়ি শুতে হবে। তো এটা আমার রুমটা। বন্ধুরা, এখন আমি চলে এসেছি রুমের ভেতর, আর এখন করব আমি রেস্ট। কাল সকালবেলায় 9টা নাগাদ আমার ফ্লাইট। কিছুক্ষণ আগে আমার মোবাইলে একটা SMS আছে যে আমার ফ্লাইটটা আবার রিশিডিউল হয়েছে। সকাল 6টা নাগাদ ছিল, এখন 9টা করেছে। জানি না কখন আমি অমরনাথে পৌঁছাবো। বাবা অমরনাথের কৃপা কতটা জানি না, কিন্তু এখন আমার দরকার হচ্ছে স্পাইস জেটের কৃপা। হে স্পাইস জেট, তুমি আমাকে আমার গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছে দাও, নাহলে তো বাবার দর্শন পাবো না বাবা। যাই হোক, জানি না স্পাইস জেটের মালিকরা শুনতে পাচ্ছে কিনা, কিন্তু এছাড়া আমার এখন উপায় নেই। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটা এখানেই থাকলো। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। বন্ধুরা, জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক কিছুই আসবে, কিন্তু কোনো কিছুতে আমাদেরকে থেমে থাকতে হবে না। বাবা তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে বিভিন্ন কারণে, তো পৌঁছাতে হবেই। বন্ধু, আজকের আমাকে এখানে বিদায় দিন। আবার আসবো আগামীকালকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন আমার সাথে অমরনাথ যাত্রা 2024। নমস্কার, ভালো থাকবেন। গুড মর্নিং বন্ধু। আজকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দিল্লি থেকে আমি যাব শ্রীনগর। ওটাই আগে থেকেই এরকম একটা লিকুইড দিয়েছিল, আর যার মধ্যে ব্রাশ পেস্ট আছে। অন্যান্য জায়গায় কলগেটের ছোট ছোট টিউব দেয়, কিন্তু এখানে এরকম স্ল্যাশের মধ্যেই করে দিয়েছে। তো যাই হোক, আমার ফ্লাইট 9টা 30-এ, আর এখন বেজে গেছে প্রায় 5টা। তো ব্রাশ করি, তারপর নিচে যাবো, আর নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5:45। তো আমার ফ্লাইট 9:30টায়, তো সুতরাং আমার কাছে এখন অর্ডার টাইম আছে। এখান থেকে আমার এয়ারপোর্ট একটা মেট্রো স্টেশন, মোটামুটি মিনিট 15 লেগে যেতে পারে। যেহেতু হাতে টাইম আছে, তো সেই কারণে তাড়াহুড়ো করছি না, কারণ কালকে সন্ধ্যেবেলায় আমি খবর পেয়ে গেছি আমার ফ্লাইটটা ঢিলে হয়ে গেছে। মানে প্রথমে ছিল সকাল 6টায়, এখন হয়ে গেছে সকাল 9:30টায়। তো সেই কারণে এক্সট্রা টাইম পাওয়া গেছে। সকালে ব্রাশ হয়ে গেছে, আর হোটেলের মধ্যেই ওই চা তৈরি করার মেশিনপত্র আর জিনিসপত্রগুলো ছিল। তো যাই হোক, আমি একটু কায়দা বেড়ে আসাম টি বানিয়েছি। তো চাটাকে খাওয়ার পর তারপরেই আমি যাবো নিচে, যেখানে ব্রেকফাস্ট আছে। আর তারপরে মোটামুটি 6:30টার মধ্যে আমি হোটেল ছেড়ে দেবো। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি চেষ্টা করবো আমি এয়ারপোর্টে গিয়ে বসে থাকার জন্য। রুম থেকে বেরিয়ে সোজা এখন হোটেলের লবি। মোটামুটি আমি রেডি। এখন আমি যাচ্ছি নিচে গ্রাউন্ড ফ্লোরে, যেখানে ব্রেকফাস্টের বিশাল বড় বুফে আছে। তো শুনেছি, আর এটা হচ্ছে ফ্রি, মানে আমার প্যাকেজের সঙ্গে ইনক্লুডিং ছিল। তো যাই হোক, দেখি এখানকার বুফেটা কেমন।
নিচে এসে দেখি বিশাল আয়োজন। আর এখন যেহেতু সকাল 6টার কাছাকাছি, তো সেই কারণে এখানে কিন্তু লোকজন খুব একটা চোখে পড়ছে না। যে কজন আছে তার মধ্যে বেশিরভাগই ফরেনার, আর একটা মনে হয় ইন্ডিকোর এয়ার হোস্টেস হবে, যাই হোক, আর আমি। আর ধীরে ধীরে এখানে মেনুগুলো দেখতে শুরু করলাম। প্রথমে কেক, পেস্ট্রি, এইসব বাটার, এইসব দিয়েই শুরু। তারপর সামনে দেখলাম এখানে ডিম আছে, একটা সিদ্ধ ডিম, একটা লাল ডিম, একটা সাদা ডিম, জানি না কোনটা কার ডিম। যাই হোক, এখানে সুন্দর করে ডিম, টমেটো সাজানো আছে সুন্দর করে, যেরকম হোটেলে থাকে সেই রকমই আছে। আর এইটা হচ্ছে মেনু, যেখান থেকে হচ্ছে আপনাকে শরবত থেকে শুরু। আমি কিন্তু সব কিছু অল্প অল্প নিয়েছি। যাই হোক, কী কী নিয়েছি সেটা আপনাকে বলছি। ঢোকলা, পাউরুটি, জ্যাম, ওইদিকে কেক, কলা, আলু ভাজা, পেস্ট্রি, একটা বড়া, একটা পাওভাজি, একটা হচ্ছে অরেঞ্জের শরবত, কিছু ফল কাটা, কলা, এছাড়া 5 মিশালি, সবজি সেদ্ধ আর গরম দুধ। এইগুলোই আমি নিয়েছি। এইগুলো খেতে খেতে আমার পেটটা ফুলে যাবে, আর মনে হয় দুপুরবেলা খেতে হবে বলে আমার মনে নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি গেলাম এদের ওপেন এরিয়াটা। এদের ওপেন এরিয়াটা একটু ডেকির মতন, আর দুখানা ছোট ছোট সুন্দর গাজিবো তৈরি করা আছে। রাত্রিবেলায় এখানে বসে সময় কাটালে ভালোই লাগবে। দূরে একটা স্মোকিং জোন করা আছে, সামনে একটা বিশাল বড় ব্যানার, আর সেখানে হচ্ছে অ্যাস্টে করা আছে। জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, খুবই সুন্দর লাগছে, ওপেন। আর এখানে পাখাটা হচ্ছে আমাদের কুটিয়ারের মতন, পাখি না বসবে সেইখানে কাটা কাটা দেওয়া আছে। এবার আমি ঢুকে পড়লাম অল ডে ডাইনিং এরিয়ার ভেতর। অল ডে ডাইনিং এরিয়ার ভেতর থেকে এবার আমি এগিয়ে চললাম আমাদের হোটেল লবি। হোটেলে এখন কিন্তু লবিতে সেই রকম কোনো ভিড় নেই, দু একজন আছে যাচ্ছে। এখানে আমার একটা চোখে পড়লো, খুব সুন্দর একটা কার্ভিং। একটা দেখুন কত সুন্দর কেটলির মধ্যে কিরকম একটা প্ল্যান্টার লাগিয়েছে। সকাল সকাল আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে। এবার আমি যাব রুমে, আর রুম থেকে আমি তৈরি হয়ে তারপর যাব এখানকার এয়ারপোর্টে। বন্ধুরা, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো প্রথমে যাব লবিতে। তো হোটেলের লবিতে গিয়ে প্রথমে চেক আউট করবো, আর চেক আউট করার পর তারপরে আমি সোজা মেট্রো ধরে যাব কিন্তু এখানকার এয়ারপোর্টে, টার্মিনাল 3-তে। বন্ধুরা, আমি চলে এসেছি হোটেলের বাইরে। এবার আমি এই রাস্তা থেকে সোজা যাব এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন অ্যাকো সিটি, আর যেটা হচ্ছে এখান থেকে প্রায় 500 মিটার দূরে, খুব একটা বেশি দূর নয়। রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার। সকালবেলায় ভিড়টা একটু কম আছে, মানে এখন তো সবে 7টাও মনে হয় বাজেনি, 6:15 বাজে। তো যাই হোক, লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে, আর আমি এগিয়ে যাচ্ছি আর আপনাকে দেখাচ্ছি দিল্লির রাস্তাঘাট। যে হোটেলটা আছে সেটা হচ্ছে হলিডে ইন। তো হোটেলটাও খুব সুন্দর, এটাও খুব বড় হোটেল। বোর্ডের মধ্যে লেখা আছে টার্মিনাল 2 এবং টার্মিনাল 3, সেটা হচ্ছে এই পাশে। তো আমি সেই বরাবর যাচ্ছি। এখানেও রাস্তার মধ্যে কিন্তু এরকম কুকুর দেখা যায়। কুকুরটা সুন্দর দেখতে, খুব সুন্দর তার বডি, মানে যেন জিম টিম করে কুকুরটা, দেখুন। এখানে প্রায় সবকিছু আন্ডার কনস্ট্রাকশন। আর সামনে আমার একটা বোর্ড লেখা আছে, যেখানে লেখা আছে দিল্লি অ্যারো সিটি। অ্যারো সিটি মেট্রোটা এইদিকে, তো আমাকে এই বোর্ডটা ধরে এইদিকেই যেতে হবে। দিল্লির মেট্রো। ফাইনালি চেকিং করা শেষ হয়ে গেছে, ঢুকে পড়েছি দিল্লি এয়ারপোর্টে। হাতের টিকিট নিয়ে প্লেন হচ্ছে অন টাইমে আছে, চিন্তা কিছু নাই। আমার হচ্ছে
গেট নাম্বার হচ্ছে 58 আর প্লেন হচ্ছে বোর্ডিং হবে সকাল 9টা নাগাদ আর প্লেন ছাড়বে হচ্ছে 9টা 30-এ। আমি পৌঁছে যাব 11টা 5-এ। স্পাইস জেট জানি না এখনো পর্যন্ত প্লেনটা অন টাইমে যাবে কিনা। স্পাইস জেটের কিয়স্কের মধ্যে যে মেয়েটা আমাকে টিকিট দিচ্ছিল আমাকে দেখে হাসছিল, আমি জানি না কেন আমাকে দেখে হাসছিল। আমার মনে হয় আমাকে দেখে এই কারণেই হাসছিল কারণ আমি 24 ঘন্টা ওয়েট করার পর তারপরে প্লেনে চড়ছি। মানে আমার যে দুর্ভাগ্য এই স্পাইস জেটে উঠেছিলাম সেটা ভেবেই মনে হয় মেয়েটা হাসছিল। যাই হোক আমি এখন এগিয়ে চলছি এয়ারপোর্টের ভেতর আর ওখান থেকে আমার ফ্লাইট জানি না এখনো পর্যন্ত ফ্লাইটটা ঠিক টাইমে ছাড়বে কিনা, সবই বাবার ইচ্ছায়। সকালবেলা একটু ডাউট হয়েছিল কারণ আমি দেখতেই পাচ্ছিলাম না আমার যে ফ্লাইটের নাম্বারটা ছিল সেই নাম্বার দিয়ে আমি দেখতেই পাচ্ছিলাম না আমার ফ্লাইটকে। মনে হয় ফ্লাইটটা মিস হয়ে গেছে এরকম মনে হচ্ছিল, কিন্তু যাই হোক দৌড়ে দৌড়ে করে আমি আসি এয়ারপোর্টে এবং স্পাইস জেটের কিয়স্কে মেয়েটাকে দেখাই। উনি বলে আমার ফ্লাইট অন টাইমে আছে আর আমি এগিয়ে চলছি ফ্লাইট ধরার জন্য। এয়ারপোর্টের বাইরে থেকে দেখা যাচ্ছে দিল্লি শহরটা আর এটা হচ্ছে ওয়াকা, মানে এখানে দাঁড়িয়ে থাকলে অটোমেটিক মানুষ কিন্তু এগিয়ে যাবে। তো যেহেতু আমার গেট হচ্ছে 58 সেই কারণে আমি এটার সাহায্য নেব। দেখুন মানুষ এর ওপরও কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, জিনিসটা চলছে তবুও কিন্তু মানুষ হেঁটে যাচ্ছে। যাই হোক বিভিন্ন জায়গায় জায়গায় আছে। 58 ডোরটা অনেক দূরে। এয়ারপোর্টে এসেছি ভালো লাগছে আর সব লোকজনরা নিজের কাজে ব্যস্ত আর আমি তো ভিডিও করতে ব্যস্ত। লোকে হয়তো ডিস্টার্ব বোধ করছে, কিছু করার নেই বস, দিল্লির মতন জায়গায় প্রথমবার এসেছি একটু তো করতেই হবে। যাই হোক আমি এগিয়ে যাচ্ছি। এখন আমি 41 গেট নাম্বারের কাছে চলে এসেছি কিন্তু আমার গেট নাম্বার হচ্ছে 58, সেই কারণে আরো একবার ওয়াকারের সাহায্য নিতে হবে। স্মুথ ভাবে এগিয়ে যাচ্ছে গাড়িটা, কোনো কিছু করতে হচ্ছে না, মানে দাঁড়িয়ে আছি স্মুথ ভাবে যাচ্ছে। মানুষ যেরকম করে হাঁটে সেই রকমই সিস্টেমটা, বুঝলেন তো। মানুষ এর ওপর আবার হেঁটেও যায়, হেঁটে গেলে একটু তাড়াতাড়ি হয়। তো আমার অত তাড়াহুড়ো নেই সেই কারণে আমি দাঁড়িয়ে আছি। আর যাদের তাড়াহুড়ো আছে তারা একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছে, ভালো লাগছে। আর আপনারা দেখুন বাইরের, আপনারা দেখুন দিল্লির এয়ারপোর্টের টার্মিনাল, আর আপনারা দেখুন দিল্লির টার্মিনাল 3 বাইরের দৃশ্যটা। এইরকম সুন্দর সুন্দর ডিসপ্লে আছে বিভিন্ন জায়গায় আর ওই পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেইখানেই হচ্ছে প্লেনগুলো রাখা আছে। রানওয়েটা ওই পাশে আছে। তো ঠিক আছে আমি একটু এগিয়ে চললাম কারণ এখানে বড় স্লো, 9টা থেকে বোর্ডিং শুরু হবে তো আমি চাইছি একটু আগে যাওয়ার জন্য। অ্যালাউন্স শুরু হয়ে গেছে, ফাইনালি আমাদের প্লেন এসে গেছে। 9টা নাগাদ বোর্ডিং শুরু হবে, এখন বাজে হচ্ছে 8:50। তো আমি বোর্ডিং করতে যাচ্ছি। বন্ধুরা এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি দিল্লি থেকে বালতাল পৌঁছলাম। এখনকার জন্য এখানেই আমাকে ছুটি দিন, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকাল 9টা নাগাদ বোর্ডিংটা শুরু করে দিয়েছে স্পাইস জেট। ফাইনালি বোর্ডিং করার জন্য যাচ্ছি হচ্ছে ফ্লাইটে। তো দেখা যাক আমাদের প্লেনটা কখন ছাড়ে। আর আমার আগে আমাদের ফার্স্ট পাইলট যাচ্ছে। रक्षा है और मैं सदैव आपकी सीनियर कैबिन क्रू हूँ। धन्यवाद। প্রায় 1 ঘন্টা আমাকে ফ্লাইটের ভেতরে বসে রেখেছে, মোটামুটি 9টা নাগাদ ফ্লাইটে বসে আছে। এখন বাজে 10:10, এখনো পর্যন্ত ফ্লাইটের চাকা একটুও নড়েনি। এই রকম স্পাইস জেটের ফ্লাইট এরপরে আর চড়বে না, আমি তো চড়বই না, আর সবাইকে রেকমেন্ড করবো কেউ যেন এরকম ফ্লাইট না চলে। যাই হোক আমাদের সমস্যাটা ওরা কেউ বুঝবে না, ওরা খালি ওদের বিজনেস নিয়েই চলবে। ফাইনালি আমাদের ফ্লাইটটা এখন যাচ্ছে রানওয়ের দিকে। আর
Ladies and gentlemen, Boeing 737-800 की सुरक्षा जय हर हर महादेव हर हर महादेव हर महादेव हर 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 हर महादेव शंकर भगवान की जय। আমাদের প্লেন প্রায় 45 মিনিট লেট করে আকাশে উড়েছে। এরই মধ্যে আমরা দিল্লির আকাশের ওপর থেকে এগিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তেজা তনুর মতন কিছু মেঘ আমার জানলার সামনে এসে পৌঁছালো। এখন আমি নিচে কিছু দেখতে পাচ্ছি না। এরই মধ্যে কখন যে ঘন্টাখানেক কেটে গেল বুঝতে পারলাম না। তারপর আমাদের প্লেন নেমে পড়লো শ্রীনগরের এয়ারপোর্টে। শ্রীনগর এয়ারপোর্টে নামতেই আমি একটু অস্থির বোধ করলাম আর তাড়াতাড়ি ফাইনালি এখন বাজে 15:30 আর আমি বেরিয়ে গেছি শ্রীনগর এয়ারপোর্ট থেকে, মানে শ্রীনগর এয়ারপোর্টের ভেতরেই আছি। এবার আমি বাইরের দিকে বেরাবো। এয়ারপোর্ট থেকে আমি একটা গাড়ি পেয়ে গেছিলাম আর গাড়িটা নিয়ে যাচ্ছে আমাকে পান্তাচক। আমার ভাড়া নেবে বলেছি 500 টাকা। মোটামুটি আপনারা যদি নেগোশিয়েট করে আসেন 300 টাকার মধ্যে হয়ে যাবে। যাই হোক, আমার এখন দেরি হয়ে গেছে, সেই কারণে আমি 500 টাকা ভাড়া দিয়ে আমি যাচ্ছি। এখান থেকে পান্তাচক ওরা বলছে প্রায় 15-16 কিলোমিটার দূর। আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমি তো নতুন সিম নিইনি, তাই এখানে জিপিএস কানেকশন দিয়ে বুঝতে পারছি না দূরত্বটা কত। যেটা বলছে সেটাকেই বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যাই হোক, আমি এখন এগিয়ে চলছি পান্তাচকের উদ্দেশ্যে। আর সেখানে আছে বাবা অমরনাথের জন্য এখানে বেস ক্যাম্প করা হয়েছে, আর এখান থেকেই ভক্তদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। পান্তাচকে গিয়ে প্রথমেই আমি করবো RFID কার্ড, আর সেখান থেকে আমি একটা শেয়ার গাড়ি নেবো, আর শেয়ার গাড়ির মাধ্যমে আমি চলে যাবো বালতাল। এখন বাজে প্রায় 12:15 থেকে 12টা, তো সুতরাং বালতাল যেতে আমার কোনো অসুবিধা হবে না ওখান থেকে। তার কারণ বালতালের শেয়ার মোটামুটি 800 টাকা করে বলছে শেয়ার গাড়িতে, তো যেটা আমি শুনেছি। কিন্তু লোক যদি না হয় একটু বেশি কম হবে। যাই হোক, এরকমই একটা ব্যাপার স্যাপার, মোটামুটি চিন্তা করার কোনো কারণ নেই। এখন আমার কাছে যথেষ্ট টাইম আছে, আমি বালতাল আজকে পৌঁছে যাবো। আর যে ভদ্রলোক আমার সঙ্গে গাড়ি চালাচ্ছে তিনি আমাকে বলেছে যে বালতাল যাওয়ার জন্য একটা মানে বিশাল বড় একটা কিছু রেট বলেছে, যেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। ওনাকে আমি তাই জন্য বলেছি যে আমাকে পান্তালে নামিয়ে দেওয়ার জন্য। যদি উনি 1000-2 টাকার মধ্যে যদি আমাকে নিয়ে যেতে পারে তাহলে আমি যাবো, নাহলে যাবো। এখন আমি যাচ্ছি কাশ্মীর উপত্যকার উপর থেকে। দুপাশে সুন্দর সুন্দর গাছপালা, মানে মন ভরে যাবে, যেন মনে হচ্ছে ভগবান এখানে প্রত্যেকটা গাছকে নিজে হাতে রোপণ করেছে আর সুন্দর করে তুলেছে। যাই হোক, রাস্তাঘাট কিন্তু প্রচুর পরিমাণে পরিষ্কার। একটা হাইওয়ের উপর থেকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি পান্তাচকের উদ্দেশ্যে। আর আমার সঙ্গে যে ভদ্রলোক আছে গাড়ি চালাচ্ছে, উনি আমাকে মাঝে মাঝে কনফিউজ করছে, বুঝলেন তো, মানে টাকা পয়সার ব্যাপার নিয়ে। যাই হোক, বাবা যখন দেখেছে যেতেই তো হবে। সামনে রাস্তা দেখাবো, বিশাল বড় একটা পাহাড় আছে। তো বন্ধুরা, চিন্তা না করে বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন আর মন থেকে বলুন জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। যাই হোক, রাস্তাঘাট কিন্তু পরিষ্কার পরিষ্কার। আর এইদিকে দেখুন কত সুন্দর একটা ধান ক্ষেত, আর ধান ক্ষেতের উপরে একটা ছোট ছোট গাছপালা, তার পেছনে আছে বিশাল বড় বড় পাহাড়। তো বন্ধুরা, কাশ্মীর উপত্যকা সত্যি অসাধারণ, কিন্তু কাশ্মীর যদি সত্যিকারে ঘুরতে আসা হয় তাহলে কিন্তু এপ্রিল মাসে ঘুরতে আসতে হবে। হ্যাঁ, এই টাইমে ঘুরতে আসলে কাশ্মীর সবুজ দেখবেন, পরবার দেখতে পাবো না। নতুন নতুন অনেক ব্রিজ হয়েছে, আর এখানকার মানে গতিও, এখানকার যাতায়াতের গতিও অনেক বৃদ্ধি পেয়েছে। তো সুন্দর সুন্দর রাস্তাঘাট, দিল্লি যেরকম, নতুন দিল্লি যেরকম সুন্দর করেছে, এখানেও সেরকম সুন্দর করা আছে। তো আমি এখন যাচ্ছি সামনের দিকে। আমি বুঝতে পারছি না কত দূর। ইনি আমাকে বলেছে 14 থেকে 15 কিলোমিটার। তো 14-15 কিলোমিটার অলরেডি মনে হয় 10 কিলোমিটার আমি চলে এসেছি। রাস্তাটা কখনো উঁচু কখনো নিচু, বুঝতে পারছি না নিচে নদী আছে কিনা বা নিচে রোড আছে কিনা। যাই হোক, যেতে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আবার যখন এখানে লেখা আছে জম্মু অনন্তনাগ, মানে এই রাস্তা থেকে জম্মু এবং অনন্তনাগ যাওয়া যায়। যারা পেহেলগাঁও যাবে তারা এই রাস্তা থেকে যাবে, কিন্তু আমি বালতাল রুট থেকে যাবো, তাই জন্য আমি এই রাস্তা ধরলাম না। আমি এখন যাবো পান্তাচক। আর পান্তাচক যাওয়ার জন্য জানি না কতক্ষণ লাগবে। এই যে মোড়টা দাঁড়িয়ে আছে, এই মোড়টার নাম পান্তাচক। আর উনি আমাকে বলছে যে এখানে বেস ক্যাম্পটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না। তো উনি আমাকে বলছে যে আমার পেছনে যে দুজন মানে সহযাত্রী আছে তাদেরকে ছেড়ে আমাকে পান্তাচক, আমাকে আবার এখানে নিয়ে আসবে। আর দেখি কি করা যায়। মোটামুটি গাড়ির মধ্যে থেকেই আমাকে ড্রাইভারজি আমার সঙ্গে নেগোসিয়েট করে মোটামুটি 2800 টাকায় ফাইনাল হয়েছে। তো আমি 2800 টাকায় বালতালের উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম। এখান থেকে বালতালের দূরত্ব প্রায় 105 কিলোমিটার দেখাচ্ছে। আমি আর পান্তাচকে যাইনি, আমি এনার সঙ্গে একটা কথাবার্তা বলে আমি ডাইরেক্ট যাচ্ছি বালতালে। তো এখন বাজে 12টা। মোটামুটি বালতালে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। 3টে 3:30টার মতো মনে হয়
বালতালে আমি পৌঁছে, এখন বাজে 1টা, 3টে 3:30টার মধ্যে হোপফুলি আমি বালতালে পৌঁছে যাবো। দেখা যাক। সামনে একটা যাত্রা বেস ক্যাম্প আছে, যে সকল গাড়িগুলো আসে হচ্ছে প্রায় 3টের পর তাদেরকে কিন্তু এই বেস ক্যাম্পে রাখা হয়। আর এই জায়গাটার নাম হচ্ছে সাদিপুরা। সাদিপুরা থেকে আমরা এখন গাড়ি সোজা এগিয়ে যাচ্ছে, এখান থেকে বালতাল প্রায় 90 কিলোমিটারের মতন। আর এইখানে যে বেস ক্যাম্পটা আগে দেখালাম, সেই বেস ক্যাম্পে কিন্তু অনেক সময় গাড়ি দাঁড় করিয়ে দেয়। যদি কেউ 3টের পর, মানে শুনলাম এখানে আমাদের ড্রাইভার যেটা বললো, যদি কেউ 3টের পর হচ্ছে এখান থেকে যায় তাহলে কিন্তু তাকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, সেই রাতটা সেখানে হোল্ড, এবং তার পরের দিনকে আবার বালতালের দিকে রওনা দেয়। যাই হোক, জানি না কেন 3টের পর এখান থেকে কোনো গাড়ি যেতে দেয় না, মানে যারা হচ্ছে যাত্রী নিবাস থেকে যেসব গাড়িগুলো বেরায়, যদি কোথাও দেরি হয়ে যায় তো এইরকম ভাবে আমি তো এগিয়ে যাচ্ছি বালতালের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 1:30 নাগাদ। তো হোপফুলি 90 কিলোমিটার রাস্তা প্রায় 3টে 3:30টার মধ্যে পৌঁছে যাবো বলে মনে হচ্ছে। গাড়ি এগিয়ে যাচ্ছে বান্দিপুরার দিকে। কিছুক্ষণ আগে আমরা ঝিলাম নদী পার করেছি, আর পার করে ব্রিজের উপর থেকে ফেরাতেই সামনে একটা বোর্ড লেখা ছিল, আর সেখানে লেখা ছিল বালতাল হচ্ছে 84 কিলোমিটার। মোটামুটি অনেকটাই দূরে চলে এসেছি শ্রীনগর থেকে। আর সামনে একটা বোর্ড লাগানো আছে, সেখানে কিন্তু লেখা আছে বালতাল 83 কিলোমিটার। এই হাই রোডটা সোজা চলে যাচ্ছে লাদাখ, আর 10 কিলোমিটার দূরে আছে মণিগ্রাম। আর এখান থেকে বালতালের দূরত্ব 78 কিলোমিটার। দেখতে দেখতে প্রায় অনেকটা দূর চলে এসেছি, আর মাত্র 65 কিলোমিটার। এখন সামনে আমাদের কাঙ্গান বলে একটা জায়গা আছে, সেখানে আসছে। এখান থেকেই কিন্তু একটা ঠান্ডা হাওয়া চলে এসছে। শ্রীনগরে কিন্তু 30°C, কিন্তু এখানে একটা ঠান্ডা হাওয়া চলে এসছে। তো গায়ের মধ্যে ঠান্ডা লাগছে, যেটা মনে হচ্ছে পাহাড়ও কোনো অঞ্চলে আমরা যাচ্ছি। সামনে উঁচু উঁচু পাহাড় আছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু হাওয়াটা এতক্ষণ ছিল না। এখন কিন্তু ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে। ফাইনালি 5টা নাগাদ বালতালে ঢুকলাম। তো মনে হয়েছিল 2-3 ঘন্টার মধ্যে চলে আসবো, কিন্তু এয়ারপোর্ট থেকে পাক্কা 5 ঘন্টা লাগলো। তো বন্ধুরা, বুঝে শুনে পদক্ষেপ ফেলবেন। অবশেষে পৌঁছে গেছি আমি বালতাল বেস ক্যাম্প, আর এই গেটটা হচ্ছে বালতাল বেস ক্যাম্প।
এখান থেকে আমি RFID কার্ডটা করব, যেহেতু ডাইরেক্ট এখানে এসছি RFID কার্ডটা করা হয়নি, তাই RFID কার্ডটা এখান থেকে করতে হবে। একটা জায়গায় বোর্ড দেখেছিলাম RFID কার্ড 300 মিটার, সামনেও কিছু বোর্ড দেখা যাচ্ছে RFID কার্ডের। তো ওখান থেকে RFID কার্ডটা করে তারপরে আমি বেস ক্যাম্পে ঢুকবো। যারা হচ্ছে RFID কার্ডটা না করে এসে ডাইরেক্ট RFID কার্ড করতে চাও, তাদের জন্য আমাদের পেছনে এই যে কাউন্টারটা দেখছেন, এটা হচ্ছে তাদের জন্য। এখান থেকে কিন্তু আপনারা RFID কার্ড করতে পারবেন। ভেতরে গিয়ে দেখলাম এখানে কিন্তু অন স্পট রেজিস্ট্রেশন হচ্ছে, মানে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু বালতালে এসে অন স্পট রেজিস্ট্রেশন করতেই পারেন। আর অন স্পট রেজিস্ট্রেশন করার জন্য এরা বলছে আপনি যে কোনো মেডিকেল কলেজ থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ওপর স্ট্যাম্প মারিয়ে নিয়ে আসলেই এরা কিন্তু অন স্পট আপনাকে কিন্তু পারমিটটা দেবে। এছাড়া যারা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসবে না, তাদেরকে কি করতে হবে? তাদেরকে করতে হবে এই গুমটিটার পাশে একটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে একটা হচ্ছে ফর্ম নিতে হবে। বা আপনারা মানে বাড়ি থেকে যখন আসবেন তখন কিন্তু আপনারা একটা ফর্ম নিয়ে আসতে পারেন। না হলে এই যে দেখুন পাশে এই দোকানটার মধ্যে কিরকম ভিড় আছে, একটা ফর্ম 10 টাকা করে বিক্রি করছে। আপনারা খালি ফর্ম নিয়ে আসতে হবে দুটো, একটা হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্ম আর একটা যাত্রা পারমিটের ফর্ম। এই দুটো নিয়ে এসে ছবি লাগিয়ে আপনাকে প্রথমে যেতে হবে এইখানে যে মেডিকেল হসপিটালটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এই মেডিকেল হসপিটালে আপনাকে যেতে হবে। আর ওরা ওখানে স্বাস্থ্য পরীক্ষা করবে, স্বাস্থ্য পরীক্ষা করার পর কম্পালসারি হেলথ সার্টিফিকেট স্ট্যাম্প মারবে। তারপর আপনাকে একটুখানি এগিয়ে আসতে হবে। এখানে দেখুন এই জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আপনাকে 250 টাকা দিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। 250 টাকা দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে আপনাকে হচ্ছে EKYC করতে হবে। EKYC করে দেওয়ার পর তারপরে আপনাকে আসতে হবে স্পট অ্যাপ্লিকেশন যেখানে হচ্ছে সেখানে, ওরা আপনাকে পারমিট দেবে। আর পারমিট দেওয়ার পর আপনাকে আসতে হবে পাশে কাউন্টার, যে কাউন্টারের মধ্যে আপনাকে দেবে RFID কার্ড। তো বন্ধুরা, যারা হচ্ছে এখনো পর্যন্ত RFID কার্ড এছাড়া যাত্রা পারমিট পাননি, তারা কিন্তু এখানে এসে সরাসরি যাত্রা পারমিট নিয়ে যাত্রা করতেই পারেন। তো মোটামুটি এইসব আপডেট দিলাম, এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকাল 3টে নাগাদ চান করলাম, জলের গরম বালতি পার বালতি 100 টাকা করে নিয়েছে। আর 3:30 নাগাদ আমি ট্রেন ছেড়ে বেরিয়ে পড়লাম ডোমেল গেটের উদ্দেশ্যে। সকাল 4টে নাগাদ ডোমেল গেটের ভিড়টা, সামনে মনে হয় গেট খোলেনি এখনো পর্যন্ত, তাই কাউকে যেতে দিচ্ছে না। রাত্রি 2:30 থেকে এখানে বৃষ্টি পড়ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আমার তো সন্দেহ লাগছে তাই যাত্রা হবে কিনা। যাই হোক, আমি বেরিয়ে পড়েছিলাম 3:30 নাগাদ, আর এখন এসে পৌঁছলাম ডোমেল গেটে। তো এখানে একটা বিশাল বড় লম্বা লাইন আছে। তো এখানে আপনাকে হচ্ছে ওই RFID কার্ড আর এছাড়া তার সাথে হচ্ছে আপনাকে যাত্রা পারমিটটা দেখবে। আগে কিন্তু কোথাও দেখেনি। আরেকটা কথা বলছি আপনাদেরকে, যারা ঘোড়া করে আসবেন তারা কিন্তু আপনারা যদি আপনাদের ট্রেন থেকে ঘোড়া নিয়ে আসেন, একটা জায়গা আছে সেখানে কিন্তু ঘোড়া নেমে যাবে। আর আপনাদের কি করতে হবে, কি ঘোড়ার নাম্বার নিয়ে নিতে হবে, বুঝছেন তো? মানে ঘোড়া যে চালক তার নাম্বারটা নিয়ে নিতে হবে। এই ডোমেল গেট পার হয়ে যখন আগে যাবেন তখন হচ্ছে ঘোড়াটার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে তারপরে সেই ঘোড়াটাকে আপনি আবার চড়বেন। আর একটা কথা হচ্ছে, এখানে ডোমেল গেটের এখানে লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা লাইন আছে। আর যাদের সঙ্গে ব্যাগ আছে তাদেরকে চেক করার জন্য একটা লাইন থেকে নিয়ে যাচ্ছে, আর যাদের সঙ্গে কোনো ব্যাগ ট্যাগ নেই তাদেরকে খালি হাতে সোজা জায়গায় পাঠিয়ে দিচ্ছে। গতবারে যখন এসেছিলাম ডোমেল গেটে ঢোকার আগে কিন্তু বিশাল বড় লাইন ছিল, এবারে সেরকম কোনো কিছু নেই। ওই লাইনটা লেডিস লাইন, পুরোই ফাঁকা। ওদেরকে ওখানে ছাড়ছে কিনা বলতে হবে না, কিন্তু ফাঁকা ওই লাইনটা। কিন্তু জেন্টসের লাইনটা একটা ভিড়। সামনে একজন ভদ্রলোক থাকবে, উনি হচ্ছে সবকিছু চেক করে মানে কাগজটা জমা নেবে একটা ছিঁড়ে, ব্যাস, আর কোনো কিছু নেই। রাস্তা পুরো ফাঁকা বাবার কাছে। সামনে গেটটা মনে হয় খুলে দিয়েছে, এখন পাক্কা 4টে বাজে, সেই কারণে লাইনটা ধীরে ধীরে সামনের দিকে এগাচ্ছে। আর এখানে বারবার করে অ্যানাউন্স করা হচ্ছে যে সঙ্গে যেন RFID কার্ড আর তার সাথে অতি অবশ্যই যেন যাত্রা পারমিটটা রাখা হয়। যারা হেঁটে যাবে তারা যেন কভার শু পরে যায়, সঙ্গে রেনকোট রাখাটা দরকার। ও হ্যাঁ, আমি যখন ব্যাগ প্যাকিং করেছিলাম তখন রেনকোটটা দেখাইনি। অ্যাকচুয়ালি আমি রেনকোটটা কলকাতা থেকে বয়ে নিয়ে আসিনি, সেই কারণে দেখাইনি। এখানে এসে আমি একটা 100 টাকা দিয়ে এরকম একটা রেনকোট কিনেছি, কারণ এরকম একটা রেনকোট কিনেছি, সেই কারণে তখন দেখানো হয়নি। রেনকোট তো অতি অবশ্যই লাগবে যদি বৃষ্টি পড়ে তো, কারণ এখানে সকাল 2:30 থেকে বৃষ্টি পড়ছিল এবং ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আমার ভয় হচ্ছিল যাত্রা যেন বন্ধ না হয়ে যায়। যাই হোক,
বাবা অমরনাথের কৃপায় যাত্রা খুলেও গেছে। সামনে এইরকম গেট আছে আর গেটের ভেতর থেকে সবাইকে চেকিং করে তারপরে গেটের ওপরে করা হচ্ছে। বলছে সাথে RFID কার্ড ও যাত্রা পারমিটটা রাখার জন্য। এখানে মানে ওই যাত্রা পারমিটটা জমা নিয়ে নিচ্ছে, RFID কার্ডটা দিচ্ছে, আর ওইদিকে হচ্ছে মেটাল ডিটেক্টর থেকে আপনাকে একবার চেক করছে, আর কিছু না। চেকপোস্ট থেকে পার হয়ে গেছি, এখন বাজে 4:12। দেখা যাক বাবার গুহার কাছে কখন যাচ্ছি। বৃষ্টি একদম পড়ছে না, আকাশ পুরো ক্লিয়ার। আর যারা যারা ঘোড়া করে আসছিল এখান থেকে আবার তাদের ঘোড়াগুলো কালেক্ট করছে। সামনে একটা জায়গা আছে, সেখানে যারা যারা ঘোড়া করে যাচ্ছে তাদের হচ্ছে ওই প্রিপেড, তাদের যে একটা পার্চি কাটা হয় না ঘোড়া সরকারি, সেটা চেক করবে। সেখানে যদি না দেখাতে পারে ঘোড়া থেকে যদি নামিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ভোলে বাবার দরবারের দিকে। জয় বাবা ভূতনাথ, আমাকে পৌঁছাতে হবেই অমরনাথ। জয় বাবা ভূতনাথ, আমাকে পৌঁছাতে হবেই অমরনাথ। সামনে অনেক যাত্রী যাচ্ছে। এটা হচ্ছে প্রথম চড়াই, আর এখান থেকে চড়াই শুরু। সবাই এই গেট থেকে ঢুকছে। তার মধ্যে লেখা আছে বাবার পবিত্র গুহা, 11.75 কিলোমিটার, মানে 12 কিলোমিটার থেকেও কম। সঙ্গম, যেখানে হচ্ছে আপনার পেহেলগাঁও ও বালতাল যেখানে যুক্ত হবে সেটা হচ্ছে সঙ্গম, সেটা হচ্ছে 8.35 কিলোমিটার। আর কালী টেম্পল যেখান থেকে ডাউন শুরু হবে, মানে আমাকে এখান থেকে মাত্র 8 কিলোমিটার যেতে হবে। 8 কিলোমিটার যাওয়ার পর তারপরে কিন্তু আমাকে ডাউনে নিচে যাবো। আর একটা আছে ওয়াই জংশন। ওয়াই জংশন মানে হচ্ছে যেখানে ঘোড়া আর মানুষ আলাদা হয়ে যায়, সেটা এখান থেকে 6.4 কিলোমিটার। আর তারপরে একটা কি মার্ক আছে, সেটা হচ্ছে 5.5 কিলোমিটার। আর তারপরে হচ্ছে রয়্যাল পাহাড়ি বলে, সেটা হচ্ছে 2.5 কিলোমিটার। আর সবার নিচে লেখা আছে উইশ ইউ এ হ্যাপি অ্যান্ড সেফ যাত্রা। আমি আমার যাত্রা শুরু করলাম। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবে অমরনাথ, এই স্লোগান নিয়ে এগিয়ে যাবো। আর আপনাদেরকে দেখাবো এখানকার পাহাড়ের সৌন্দর্য। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমাদেরকে যেতে হবে পাহাড়ের ওই ওপরে যেখানে চালু চলছে, সেখান থেকেও দূরে। এবছর মনে হয় লোকজনের একটু ভিড় বেশি। প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পর সামনে একটা ভান্ডারা দেখছি। সামনে গেলে বোঝা যাবে এই ভান্ডারাটার নামটা কি, আর এখানে সকালবেলা চা পাওয়া যাবে কিনা একটু খোঁজ করতে হবে। এখন বাজে 4:51। এটা হচ্ছে মুরাদাবাদ ভান্ডারা, বালবেল রুটের প্রথম ভান্ডারা। মোটামুটি 1-1.5 কিলোমিটার চলে এসেছি, এগিয়ে যেতে হবে বাবার কাছে। হাঁপিয়ে গেছি, ভেতরে পুরো ভিজে গেছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি। আর এখানে রাস্তা একটু কাদা পড়ে রয়েছে, সকালে বৃষ্টি হয়েছে তো তার কাদা আছে। তো শুকনোর উপর থেকে যেতে হবে, কাদার উপর থেকে গেলে কিন্তু অসুবিধা হবে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। প্রায় 1.5 ঘন্টা আমি হেঁটেছি। একটু চা বিস্কুট খেলে মন্দ হয় না, সেই কারণে একটু খোঁজ করতে করতে ঘোড়াগুলোকে পাশ কাটিয়ে ঢুকে পড়লাম আমি এই ভান্ডারাতে। আর এখানে দেখলাম গরম গরম চায়ের সাথে সাথে আমরা যে টোস্ট বিস্কুটগুলো খাই সেই টোস্ট বিস্কুটও দিচ্ছে, আর তার সাথে আছে গরম জল। আর আমি কি করেছি, আমি যখন আসছিলাম না তখন আমাকে একটা 200 মিলিমিটারের জলের বোতল দিয়েছিল একটা ভান্ডারা থেকে। তো সেই ভান্ডারের মধ্যে জলটা শেষ হয়ে গেছিলো বলে এই গরম জলটা এর মধ্যে ভরে নিলাম। ভরে নিয়ে আমি একটু চায়ের চুমুক দেওয়ার জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। চায়ের সামনে একটা ঝর্ণা আছে, এখানে যারা ঘোড়া করে যাচ্ছে তারা হচ্ছে এখানে ঘোড়াগুলোকে দাঁড় করিয়ে ঘোড়াগুলোকে জল খাওয়াচ্ছে। আর ঘোড়ারা কিন্তু যাচ্ছে হচ্ছে ওই নদীর ওপর থেকে, আর মানুষরা যাচ্ছে হচ্ছে এই পাশে একটা ব্রিজ আছে, এই পাশে ব্রিজের ওপর থেকে। আর জলের স্রোত দেখুন কত সুন্দর, সকাল হবে হবে করছে। তো মোটামুটি আকাশটা হালকা হালকা পরিষ্কার হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি বাবার উদ্দেশ্যে। সামনে কিন্তু বিশাল বড় চড়াই, আমাদেরকে উঠতে হবে, মনোবল ভাঙলে চলবে না। এখানে বলছে রক স্লাইডিং হয়, আসতে দেখো এবং চলো। আমরা এগিয়ে যাচ্ছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবেই অমরনাথ।
এখন আর মাত্র 7.9 কিলোমিটার, মানে মোটামুটি 3 কিলোমিটার এসছি আমি। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবে অমরনাথ। খাড়া এখনো 4 কিলোমিটার রাস্তা গেলে স্বস্তির নিঃশ্বাস পড়বে। আর রাস্তার মধ্যে কাদা হয়ে আছে, দেখুন রাস্তায় কাদা, কিছুর খাওয়ার একটা সম্ভাবনা আছে। খুব দেখে দেখে পা ফিরিয়ে পড়ে যেতে হবে। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবেই অমরনাথ। রাস্তা দেখুন, এখান থেকে যখন তখন ধস নামতে পারে। এগিয়ে চলছি অমরনাথের পথে। প্রথম হেলিকপ্টার, দিনে প্রথম হেলিকপ্টার উঠছে, আজকে প্রথম হেলিকপ্টার। দুটো পাহাড়ের মাঝে থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেই পাহাড়টার নিচেই হচ্ছে পঞ্চতরণী। তার মানে আর বেশি দূর নয়, চলে এসেছি আমরা। একটু পরেই হবে ওয়াই জংশন, যেখান থেকে ঘোড়া নিচে চলে যাবে। আর সামনে একটা সুন্দর ঝর্ণা মতন গ্লেসিয়ার আছে, মানে এই ঝর্ণার জল জমে গ্লেসিয়ার হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে। সামনে একটা বোর্ড আছে, বোর্ডের মধ্যে লেখা আছে কিলোমিটারটা। বাবা অমরনাথের পথে চলছে। এই পাহাড়ের ফাঁকে কিছু ট্রেন দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, হয়তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না। ওইটা হচ্ছে পঞ্চতরণী, ওখানে হেলিকপ্টার নামছে। আর আমরা যেখানে আছি সেখান থেকে পঞ্চতরণী দেখা যাচ্ছে, খুব একটা বেশি দূর নয়। এই মাটির রাস্তা থেকে যাওয়ার পর একটা ওয়াইগুলো জংশন এবারে আসবে, যেখানে ওপরে একটা ঝর্ণা, নিচে একটা ঝর্ণা আছে। নিচের রাস্তা থেকে যাবে আপনার ঘোড়া, আর ওপর রাস্তা থেকে মানুষ হেঁটে যাবে। চলুন দেখাচ্ছি। আর সূর্য উঠছে উঠছে পাহাড়ের ফাঁক থেকে। সূর্য ওঠার আগে মোটামুটি আমাকে কালীচকি পার হতে হবে। কালীচকি পার হলে ওখানে আরো 3 কিলোমিটার হচ্ছে ঢাল, তাহলে আমার যেতে সুবিধা হবে। কালীচকি এখান থেকে আরো 2 কিলোমিটার দূর। কিছুটা দূর যেতেই গিয়ে দেখলাম হচ্ছে এখানে একটা বড় ঝর্ণা রয়েছে। সামনে কিছুটা অংশ হচ্ছে বরফ, আর বরফের নিচ থেকে আসছে জল। আর এখানে হচ্ছে ঘোড়াগুলো হচ্ছে জলের ওপর থেকে যাচ্ছে, মানুষরা হচ্ছে ওই জলের পাশে একটা পাটাতন আছে, এই পাটাতনের ওপর থেকে যাচ্ছে, বুঝলেন তো। আর এখানে কিন্তু জলের মানে এটা কিন্তু খুব বেশি, মানে জলের ফোর্সটা। তো যাই হোক, একটু এগিয়ে যেতে হবে। সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য। একটু এগিয়ে যাচ্ছি, সামনে দেখি আর কি কি জিনিস দেখতে পাই। রোদ্দুরটা বেশ উঠেছে, গায়ে গরম লাগছে। আপনারা হয়তো ভাববেন যে ঠান্ডার সময় রোদ্দুরের কি কাজ। রোদ্দুর যখন ওঠে তখন কিন্তু ভালোই গরম লাগে, সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন, কারণ অনেকগুলো জ্যাকেট বা কিছু আপনার চাপা থাকে। তো আমার পেছনে একটা সাইনবোর্ড আছে, আর সাইনবোর্ডে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াই জংশন। আর এর থেকে 900 মিটার দূরে হচ্ছে কালী পাহাড়, কালী মাতা টেম্পল, মানে পাহাড়ের মধ্যে একটা কালী মূর্তি আছে। তো এবারে কি হবে কেসটা, এই 900 মিটার যাওয়ার পর তারপরে কিন্তু 3 কিলোমিটার ঢাল। তো মোটামুটি আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর এইখানে যে এই ওয়াই জংশনটা যেখানে আছে, সেখান থেকে কিন্তু ঘোড়া আলাদা রাস্তায় যাবে আর মানুষ আলাদা রাস্তায় যাবে। আর এখান থেকে অমরনাথ গোয়া হচ্ছে 4.75 কিলোমিটার। তো মোটামুটি 4.75 কিলোমিটার বাবার কাছে রয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7:45। তো হোপফুলি 9টার মধ্যে আমি পৌঁছে, যদি নাও যাই 9:30 পৌঁছে যাবো বাবার গুহায়। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। সাহস দাও বাবা, জয় বাবা ভূতনাথ, যেতেই হবে অমরনাথ। ওম নমঃ শিবায়। আপনাদেরকে বলেছিলাম
যে ওয়াই জংশন থেকে মানুষ আলাদা যাবে আর ঘোড়া আলাদা যাবে। এটাই হচ্ছে সেই গেটটা যেখান থেকে মানুষ আলাদা যাচ্ছে আর ঘোড়া আলাদা যাচ্ছে। মানুষ যাওয়ার রাস্তাটা কিন্তু প্লেন, মানে খতরনাক রাস্তা যাকে বলে সেটাকে আমরা পেরিয়ে এসেছি। মানুষ যাওয়ার রাস্তাটা প্লেন আর ঘোড়া যাওয়ার রাস্তাটা কিন্তু ঢালু আছে। दिल के सच्चा और कर्म में अच्छा, बाकी सब महादेव का इच्छा। हर हर महादेव। এখন একটু ঢালান আছে আর ঢালানের পর থেকে এবার একটু চড়াই হবে, আর সেটা হচ্ছে শেষ চড়াই, মানে ওই চড়াইটা উঠে গেলে এবার তারপর ঢালানি হবে বাবা গুহা পর্যন্ত। আর মোটামুটি 100 মিটার পার হয়ে এসেছি, আরো 800 মিটার হাঁটতে হবে, বুঝলেন তো। তো যাই হোক, যাচ্ছি বাবার কাছে। অনেকক্ষণ ঢালানের ওপর থেকে হাঁটছিলাম বলে শরীরটা একটু রেস্ট হয়েছে শরীরের ওপর। ওপরে যে ঝর্ণার ওপর একটা ব্রিজ দেখছেন, যে ব্রিজটা ভেঙে জল আসছে। আগে মানুষরা ওখান থেকে যেত আর নিচ থেকে ঘোড়ায় যেত, কিন্তু এই রাস্তাটা ভেঙে গেছে বলে এখন ঘোড়া আর মানুষকে নিচ থেকে নিয়ে যেতে দিচ্ছে। যাই হোক, আরো একটা জায়গা আছে যেখান থেকে ঘোড়া মানুষ আলাদা হয়ে যাবে। তো দেখুন কত খতরনাক। আর বালতালের রাস্তা যে সবসময় বন্ধ থাকে, মানে অ্যাক্সিডেন্টে যেটা হয় সবসময় এই জায়গাটাই হয়, মানে এই জায়গাটার জন্যই বালতাল রাস্তাটা বন্ধ থাকে, বুঝলেন তো। দেখছেন তো এরকম একটার পর একটা পাথর রাখা আছে, কোনো জয়েন্ট নেই, ন্যাচারাল ভাবে। তো যাই হোক, ঘোড়ারা সবসময় ঝর্ণার উপর থেকে মারিয়ে মারিয়ে যাবে, আর যারা হেঁটে যাচ্ছে তাদের জন্য একটা ব্রিজ করা আছে যাতে পায়ে জল না লাগে, সেই কারণে এই সামনে ব্রিজটা আছে, এই সামনে ব্রিজটা করা যাবে। আর এটা কিন্তু একটা বিশাল বড় বরফের চাই, তার উপরেই পাহাড়গুলো পাথরগুলো পড়ে আছে, আর তার নিচ থেকে কত তীব্র বেগে জল যাচ্ছে। এই যে ঘোড়া যাচ্ছে দেখুন। এবারে আমাদেরকে একটু উঁচুতে উঠতে হবে আর ঘোড়ারা নিচে যাবে। ঘোড়া আর মানুষের রাস্তা এবারে একটু আলাদা। সামনের দিকে বাবার গুহা দেখতে পাচ্ছি খালি চোখে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, ক্যামেরাতে অনেক ছোট লাগছে। গতবারের তুলনায় এবারে মনে হয় বরফটা একটু কম হয়েছে। আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কালী মায়ের মন্দির বলে, আর এখান থেকে অমরনাথের গুহা অনেকটাই দূর, দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু মোটামুটি 3 কিলোমিটারের ওপর দূর। তো এখান থেকে রাস্তাটা পুরো ঢালু। আগে ছিল রাস্তাটা খুব ক্রিটিক্যাল, কিন্তু এখন পাহাড় টাহাড় কেটে এত চওড়া করে দিয়েছে, তো রাস্তাটা ঢালু হয়ে গেছে এবং ভালো হয়ে গেছে। ওই পাশে যে ট্রেনগুলো দেখছেন আর ওই পাশে যে রাস্তাগুলো দেখছেন, ওইটা হচ্ছে আপনার যারা পঞ্চতমি থেকে আসছে ওইটা, ওই রাস্তাটা। আর ওই যে বরফ দেখছেন, বরফের মধ্যেখানে অনেকগুলো ঘোড়া দেখছেন, সেটা হচ্ছে সঙ্গম স্থান। যাই হোক, মোটামুটি বাবার গুহা দেখতে পেরেছি, মানে বাবার অনেকটা কাছেই চলে এসেছি। ঠিকঠাকই হেঁটেছি, তাই পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 8:25। মোটামুটি এই রাস্তায় যেতে পারো আরো 1 ঘন্টা লাগবে বাবার মন্দিরে যেতে। তো 9-10টার মধ্যে আমার দর্শন হয়ে যাবে। চেষ্টা করবো 11 নাগাদ আবার রিটার্ন নেওয়ার জন্য। যাই হোক, আরো একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমার পেছনে দেখুন ঘোড়া উঠছে, এটা হচ্ছে বালতাল থেকে যারা যাচ্ছে তারা কিন্তু এই নিচ থেকে বালতাল থেকে উঠছে, আর ওপর থেকে যে ঘোড়াগুলো আসছে পঞ্চতমি থেকে আসছে, ঠিক আছে। আর মোটামুটি বাবার কাছে যাচ্ছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবেই অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছাতে হবে অমরনাথ। এখানে একটা জায়গা আছে খুব খাড়া, সিঁড়ি সিঁড়ি করা, তো যাওয়ার সময় খুব ভালো লাগছে, আসার সময় কিন্তু ফাটবে, সেটা দেখাচ্ছি। আগে লোহার ছিল, এখন কংক্রিটের হয়ে গেছে। ওই যে কালী মা, অনেকক্ষণ পর এবার হচ্ছে বরফের রাস্তা, একদম বরফের উপর থেকে সবাই যাচ্ছে। বরফগুলো মনে হচ্ছে নুনের মতন।
इनको कॉल खोलने से अगर ऐसे खड़े क्या खड़े होने को क्या फायदा है तो खेते रहे या वीडियो অনেকটাই কাছে এসে গেছি আর চারপাশে খালি বরফ বরফ ওপরে কিন্তু প্রচুর গরম মানে আমি যে ওপরে ভেতরে যে যা পড়েছি খুব গরম লাগছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি অমরনাথ গেটের সামনে মানে যেখান থেকে পায়ে হেঁটে আপনি যেতে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে আছি 4:12 নাগাদ আমি হচ্ছে ডোমেল গেস ক্রস করেছিলাম আর এখন বাজে হচ্ছে 9:47 তো মোটামুটি 5.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি তো আমি এখন যাব বাবার দর্শন করব যেহেতু ওখানে আমার মোবাইল নিয়ে দেবে না সেই কারণে মোবাইলটা আমি ক্লক রুমে রেখে তারপরে যাবো আর আপনাদেরকে দেখাচ্ছি ক্লক রুমটা কোথায় এটা হচ্ছে ক্লক রুম মন্দিরের এই যে গেটটা দেখছেন এই গেটটা থেকে ঠিক এইখানে লেখা আছে ক্লক রুম 2 ক্লক রুম 6 থেকে শুরু হয়েছে যেখানে সঙ্গম সেখানে ক্লক রুম 6 সেখান থেকে ক্লক রুম এখানে হচ্ছে 2 আরো একটা আছে সামনের দিকে আর ওখানে আছে গেটের সামনে প্রসাদ ঘর প্রসাদ লেখা আছে ওটা হচ্ছে শ্রী অমরনাথী সাইনবোর্ডের তরফ থেকে প্রসাদগুলোকে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমি ক্লক রুমের মধ্যে মোবাইলটা রাখবো রেখে দর্শন করব আর ততক্ষণ আমি আর কোনো ভিডিও করতে পারবো না অমরনাথের গোয়ার সামনে আকাশের মধ্যে দেখলাম হঠাৎ একটা হেলিকপ্টার আছে সচরাচর এখানে কিন্তু হেলিকপ্টার আসে না কোনো স্পেশাল পারমিশন ছাড়া বা কোনো স্পেশাল কোনো লোক ছাড়া এখানে কিন্তু হেলিকপ্টারে করে আসে না জনসাধারণের জন্য হেলিকপ্টার পঞ্চটনি পর্যন্তই লাস্ট যাই হোক দেখে অবাক হয়ে গেলাম তাই আপনাদেরকে দেখালাম জয় বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ তো জয় বাবা ভূতনাথ পৌঁছে গেছি অমরনাথ দর্শন আমার হয়ে গেছে এবারে আমি যাব নিচের দিকে তার আগে আমি এখানে খাবো এখন বাজে হচ্ছে 11:30 12 নাগাদ আমি রওনা দেবো দেখি 5 থেকে 6 ঘন্টার মধ্যে নিচে যেতে পারি কিনা যদি 5 থেকে 6 ঘন্টার মধ্যে যেতে পারি তাহলে তো বাসের টিকিটটা করে নিয়ে আমি টেন্টের মধ্যে রেস্ট করব মাথাটা খুব ধরেছে তো নিচে যাই দেখি কি হয় আর কাছাকাছি যদি কোনো ওষুধপত্রের দোকান থাকে তাহলে আমি একটু ওষুধপত্র কিনবো তো যাই হোক বন্ধুরা এবছর অমরনাথ দর্শন আমার হয়ে গেছে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জানাই নমস্কার ও শুভেচ্ছা রইল যারা দর্শন করেছে তাদের প্রতি ভালোবাসা রয়েছে আর যারা দর্শন করেনি এখনো পর্যন্ত তাড়াতাড়ি আসুন বাবাকে দর্শন করে দিয়ে যান বাবা কিন্তু আছে এখানে থাকবে আপনাদের জন্য অমরনাথে যারা আসবেন মন্দিরের ভেতর থেকে কিন্তু আপনাদের দুটো পাউচ দেবে একটা হচ্ছে মিষ্টি দানার মতন যেটা প্রসাদ আর একটা খাজানা নামক করে একটা কয়েন দেবে এছাড়া আপনারা যদি বাড়িতে নিয়ে যেতে চান প্রসাদ তাহলে ওই অমরনাথ সাইনবোর্ডের তরফ থেকে কিছু দোকান ঘর করা আছে যেমন সব করা আছে ওখানে গিয়ে কিছু প্রসাদ নিতে পারেন তো আমি যাব ওখানে গিয়ে প্রসাদ নেবো গিয়ে আমি আপনাকে বলবো প্রসাদগুলোর দাম কেমন এটা যেরকম দোকান নাম্বার 2 দোকান নাম্বার 4 5 6 এরকম আছে এখানে একটা ছোট প্যাকেট 100 টাকা আর এখানে একটা বড় প্যাকেট 500 টাকা ব্যাস এই দামে বিক্রি হচ্ছে কিন্তু আমার মনে হয় না এই প্রসাদগুলো বাবার কাছে পুজো দিয়ে তারপরে আপনি এখানে দিচ্ছে জাস্ট নাম মাত্র মানে ওই শ্রী অমরনাথ যে সাইনবোর্ডের নাম লেখা আছে বাবার প্রসাদ লেখা আছে ফ্যাক্টরি থেকে আসছে এখানে প্যাকিং করছে দিচ্ছে সুতরাং আমি তো প্রসাদ নেবো না আপনারা কি করবেন সেটা দেখে নেবেন আমি বালতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সামনে অনেক ভান্ডার আছে ভক্তরা এখানে খাওয়া দাওয়া করতে পারে তো আমি এখানে একটু খাবো তার কারণ সকালবেলা শুধু চাই খেয়ে এসেছিলাম বাবাকে নমস্কার করে তারপরে কিছু খেয়ে তারপরে যাবো 12টা বাজে তো না খেলে কিন্তু আমার নিজেরই শরীর খারাপ করছে এমনিতেই খাইনি বলে যাই হোক খেয়ে দিয়ে তারপরে যাবো আপনারা আসবেন এখানে অনেক ভান্ডার আছে আচ্ছা এই রাস্তাটা যাচ্ছে কিন্তু বালতালের উদ্দেশ্যে আর ওই যে রাস্তাটা আছে ওইটা কিন্তু আপনাকে যাচ্ছে হচ্ছে পঞ্চটনির উদ্দেশ্যে হ্যাঁ গুলিয়ে নেবেন না কিন্তু এই রাস্তা থেকে আবার সঙ্গমের ওখান থেকে গিয়ে একসাথে আপনি পঞ্চটনিতে যেতে পারবেন না এরকম এখন বালতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভালো থাকবেন নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি এখন আছি বালতাল বেস ক্যাম্পে আর সকালে আমি বালতাল বেস ক্যাম্প থেকে আমি শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো আর শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আপনাদেরকে বলে দিই এই বালতাল বেস ক্যাম্পে আসলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন প্রথমত বালতাল বেস ক্যাম্পে আপনারা কিন্তু
যে কোনো কোম্পানির সিম কার্ড পেয়ে যাবেন ন্যায্য মূল্যে। বালতাল বেস ক্যাম্পে আপনারা RFID কার্ডটাও পেয়ে যাবেন। এছাড়া এখানে এসে যেটা জানলাম, এখানে কিন্তু আপনারা অন স্পট রেজিস্ট্রেশন করতে পারেন। অন স্পট রেজিস্ট্রেশন করার দুটো নিয়ম আছে। একটা নিয়ম, আপনি যদি আপনার হোম টাউন থেকে শ্রী অমরনাথজি সাইন বোর্ডের অ্যাপ্রুভ করা হসপিটাল থেকে আপনি যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেটটাকে করিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু এখান থেকে অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা পেতে পারেন। এছাড়া আরেকটা উপায়, যদি আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করে না নিয়ে আসেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু যাত্রা পারমিট এবং কম্পালসারি হেলথ সার্টিফিকেটের যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে। আর যদি আপনি প্রিন্ট আউট করে না নিয়ে আসেন, তাহলে এখানে কোনো লোকাল দোকান থেকে যারা এগুলো বিক্রি করছে সেখান থেকে পারচেস করে দিতে হবে। পারচেস করে নিয়ে সেটাকে ফিল আপ করতে হবে, যথাস্থানে আপনাকে ছবি লাগাতে হবে। আর এখানেই বেস ক্যাম্পের এন্ট্রির ঠিক ডান দিকে এখানে একটা অস্থায়ী হসপিটাল তৈরি করেছে। এই অস্থায়ী হসপিটালে আপনাদেরকে যেতে হবে। আর এই অস্থায়ী হসপিটালে যাওয়ার পর ওখানে কিন্তু আপনাকে ওরা মেডিকেল করবে। মেডিকেল করা হয়ে গেলে ওরা কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটের মধ্যে স্ট্যাম্প এবং সাইন করে দেবে, এবং তারপর ওই মেডিকেলের কাগজ এবং আপনার যাত্রা পারমিটের কাগজ দুটো নিয়ে যেতে হবে। এই যে মানে যেখানে হচ্ছে ক্যাম্পটা আছে, ক্যাম্পটাকে একটু সোজা সামনের দিকে, যেখানে অনেকগুলো ভান্ডারা আছে, বা আপনারা কাউকে জিজ্ঞেস করবেন এখানে মানে শ্রী অমরনাথজির সাইন বোর্ডের অফিসটা কোথায়, যেখানে এই যাত্রা পারমিটের জন্য ফিসটা সংগ্রহ করা হয়। তো আমি আমার স্ক্রিনের মধ্যে ছবিটা দিচ্ছি, আপনি দেখে নিতে পারেন। তো ওখানে গিয়ে আপনারা কি করতে হবে, একটা পুলিশ থাকে বাইরে, সেখানে আপনাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে 2 ঘন্টা মতন ওয়েট করতে হবে। ওনারা আপনাকে ভেতরে ডাকবে এবং ডাকার পর আপনার কাছ থেকে 250 টাকা নিয়ে আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে। এবারে ওই বালতাল বেস ক্যাম্পের একদম মুখে যেখানে RFID কার্ডটা হচ্ছে সেখানে যেতে হবে। সেখানে যাবেন, আর সেখানে যে কাউন্টারটা আছে অন স্পট রেজিস্ট্রেশন, সেই কাউন্টারে যেতে হবে। সেই কাউন্টারে গিয়ে আপনার কম্পালসারি হেলথ সার্টিফিকেট, আপনার যাত্রা পারমিটের ফর্ম এবং 250 টাকা যে সাবমিট করেছেন সেই 250 টাকা সাবমিটের কাগজটা দেবেন। কাগজটা দেওয়ার পর ওরা কিন্তু আপনাকে ওখানকার অ্যাভেলেবেল ডেটে আপনাকে যাত্রা পারমিটটি দেবে। এবারে সেই যাত্রা পারমিটটা নিয়ে পাশে আরেকটি কাউন্টার আছে যেখানে EKYC হয়। এই EKYCর মাধ্যমে আপনার আধার কার্ড এবং ওই যাত্রা পারমিটটি নিয়ে ওরা কিন্তু আপনার KYCটা করবে। KYCটা করার পর পাশে আরেকটি কাউন্টার আছে যেখান থেকে RFID কার্ড সংগ্রহ করা হয়। তো তারপরে আপনাকে RFID কার্ডটা সংগ্রহ করার জন্য আপনার যাত্রা পারমিটটা দেখবে, কম্পিউটারের মধ্যে আপনার ডিটেলসটা ওখানে এন্ট্রি করবে এবং আপনার হাতে দিয়ে দেবে একটা RFID কার্ড। তো বন্ধুরা, এই রকম ভাবে আপনারা অন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে বালতাল বেস ক্যাম্প থেকে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন যাত্রা পারমিট, সাথে RFID কার্ড, যারা কলকাতা থেকে করে নিয়ে আসছেন না তাদের জন্য। বালতাল বেস ক্যাম্পে কিন্তু লকারের সুবিধা রয়েছে। দেখুন, সরকারি লকার কোথায় আছে সেটা তো আমি খুঁজে উঠতে পারিনি। আপনাকে একটা সুবিধার কথা বলছি, আপনারা তো যে কোনো জায়গায় টেন্টে থাকবেন, আর টেন্টের মালিককে বলবেন যে আমি এখানে আমার জিনিসপত্র রেখে আমি বাবা অমরনাথকে দর্শন করতে যাব এবং পরের দিন এসে আমি জিনিসপত্রগুলো নেবো এবং তোমার টেন্টে থাকবো। তো সেক্ষেত্রে আপনাকে 2 দিনের টেন্টে ভাড়া দিতে হবে। অবভিয়াসলি আপনি যখন 2 নাইট থাকবেন তো 2 দিনের ভাড়া দিতেই হবে। তো আপনি সেক্ষেত্রে যদি ওনার সঙ্গে এরকম একটা চুক্তি করেন, তাহলে আপনার কিন্তু জিনিসপত্র উনি কিন্তু রাখতে কখনো দ্বিধাবোধ করবে না। আমিও তাই করেছি। আমি প্রথম দিনকে যখন এসেছিলাম তখন ওনার সঙ্গে যখন টেন্ট নিয়ে কথা বলছিলাম, তখন উনি আমাকে পার বেড 400 টাকা হিসাবে বলে। কিন্তু আমি ওনাকে বলি আমি 2 দিন থাকবো, যেহেতু 2 দিন থাকবো সেহেতু 2 দিনের খরচা আমার কাছ থেকে 600 টাকা নিয়েছে। আর আমি ওনাকে বলেছিলাম যে আমি বাবা অমরনাথকে দর্শন করতে যাব, তখন কিন্তু ব্যাগপত্র এখানে রেখেই যাবো। উনি বলেছিল কোনো অসুবিধা হবে না, আপনি ব্যাগপত্র রেখে যাবেন। তো আমি পরের দিন সকালবেলা যখন অমরনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন ব্যাগপত্র গুছিয়ে ওনাকে ফোন করি, উনি আসে এবং উনি নিয়ে উনি ওনার ঘরে রেখে দেন। এবং যখন আমি অমরনাথ দর্শন করে এখানে ফিরে আসি, তখন ওনাকে ফোন করি, উনি আসে, এসে আমার সেই ব্যাগপত্র আমাকে দিয়ে যান। ওনারা কিন্তু একটাই কথা বলে, আপনারা কোনো টাকা পয়সা, মোবাইল বা দামি জিনিস রাখবেন না। যদি আমার তরফ থেকে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমি এটাকে দিতে পারবো না। জামা প্যান্ট ছাড়া কিছু রাখবেন না। তো আমি ওখানে জামা প্যান্ট রেখেছিলাম, টাকা পয়সা আমি আমার সাথে নিয়ে গেছিলাম। এই সুবিধাটা আপনারা পেতে পারেন। লকারের চক্করে না পড়ে আপনারা যে টেন্টে থাকবেন সেই টেন্টে কিন্তু এই চুক্তির বিনিময়ে আপনি কিন্তু এটা করতে পারেন। এছাড়া আপনি বালতাল থেকে পেয়ে যেতে পারেন শ্রীনগর, জম্মু, এছাড়া কাটরার জন্য বাস পেতে পারেন। এটা প্রতিদিন অ্যাভেলেবেল পাবেন।
যেরকম আমরা যাত্রী নিবাস থেকে কনভয়ের সাথে করে আমরা বালতাল কিংবা পেহেলগাঁওতে পৌঁছাই, ঠিক তেমনি এই বালতাল বেস ক্যাম্প থেকে আপনারা কনভয়ের মাধ্যমে আপনারা কিন্তু শ্রীনগর কিংবা জম্মুতে আমরা ফিরে যেতে পারেন। তো এই সুবিধাটা রয়েছে। আর যে টাকাটা যাত্রী নিবাস থেকে ধার্য সেই টাকাটাই হবে, এর থেকে বেশি হবে না। আরো একটা আছে, এখানে কিছু বেসরকারি বাস বা ট্যাক্সি ইউনিয়ন আছে, যেখান থেকে আপনারা যদি কেউ কনভয়ের মাধ্যমে না যেতে চান, প্রাইভেটলি যেতে চান, তাও আপনারা এখানে করতে পারবেন। এই সুবিধাগুলো এখানে রয়েছে। এছাড়া আপনারা বালতাল থেকে সোনমার্গ যেতে পারেন। আপনারা যদি কেউ মনে করেন যে আমি সোনমার্গ ঘুরবো, তাহলে কিন্তু বালতাল থেকে সোনমার্গ আপনারা কিন্তু অনায়াসে যেতে পারেন। খুব একটা বেশি খরচ হবে না। এখান থেকে প্রায় ওই 12 থেকে 14 কিলোমিটারের মতন সোনমার্গ। এছাড়া যখন আপনারা বালতাল বেস ক্যাম্পে আসবেন, রাত্রিবেলায় কিন্তু এখানকার চেহারাটা পুরো বদলে যায়। এখানে রাত্রিবেলায় অসংখ্য ভান্ডার আছে, যেখানে কিন্তু আপনাদেরকে কলকাতার বড় বড় রেস্টুরেন্টের লেভেলে রান্না বান্না এখানে কিন্তু ফ্রি অফ কস্টে আপনাদেরকে সেবা হিসাবে আপনাদেরকে প্রদান করবে। আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি, এখানকার যে সকল ভান্ডারা আছে সেখানে কি রকম ভাবে যাত্রীদেরকে খাবার প্রদান করা হয় সেটা দেখানোর জন্য। বন্ধুরা, আপনারা তো দেখলেন যে খাওয়া দাওয়াটা কত সুন্দরভাবে এখান থেকে সরবরাহ করা হয়। এবারে আপনাদেরকে বলছি, এখানে রাত্রিবেলায় বাবার ভক্তদের এন্টারটেনমেন্ট করানোর জন্য বিভিন্ন ভান্ডারেতে আপনাদের মনোরঞ্জন করার জন্য এখানে গান বাজনার আয়োজন করা হয়। আর এই গান বাজনায় কখনো কেউ শিব, পার্বতী, কালী, রাধা, কৃষ্ণ, হনুমান, জাম্বুমান এরকম বিভিন্ন রকম সাজাগুজা করে ভক্তদের সঙ্গে সঙ্গে এরা কিন্তু নাচ গান করে এবং ভক্তদের মনোবল বাড়ায় বাবা অমরনাথের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো তারই কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। सारे
বন্ধুরা আরো একটা কথা বলে রাখি, এখানে টেন্টের ভাড়া কেমন। এখানকার টেন্টের ভাড়া 250 টাকা থেকে 450 টাকা পর্যন্ত হতে পারে। এটা একটু আপনাদেরকে নেগোসিয়েট করতে হবে। আর 250 টাকা দিয়ে যেসব টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে মেজের মধ্যে শোয়ানো, আর এইগুলো মোটামুটি বেস ক্যাম্পের মুখোমুখি পাবেন। কিন্তু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো বেস ক্যাম্পের মুখোমুখিতে আপনারা থাকবেন না, ওখান থেকে কিন্তু ডমেল গেটটা অনেকটা দূর। এখনও কিছু ভান্ডারা আছে, কিন্তু ভালো ভালো ভান্ডারা যেখানে আছে সেটা হচ্ছে এই বেস ক্যাম্পের পাশে দেখবেন একটা অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরি করছে। ওই যে চওড়া রাস্তাটা, ওই চওড়া রাস্তা কিন্তু সোজা ডোমেল গেটের কাছে যাচ্ছে। ওই চওড়া রাস্তা ধরে আপনারা এগিয়ে আসবেন, অনেকটা এগিয়ে আসার পর সামনে কিন্তু আপনারা এখানে একটা লোহার ব্রিজ পাবেন ছোট। ওই লোহার ব্রিজটা পেরোনোর পরেই ওই যে রাস্তাটা সোজা ডমেল যাচ্ছে, ওইখানেই কিন্তু অনেক বড় বড় ভান্ডারা আছে। আর ওর উল্টো পাশে অনেকগুলো টেন্ট পাবেন। ওই যে টেন্টে ছিলাম সেই টেন্টে ছিল ক্যাম্প খাট, এক একজনের জন্য 2টো করে কম্বল, এছাড়া একটা টকটকোস, এইগুলো সব ছিল। তো আমাকে মোটামুটি দাম বলেছিল 400 টাকা, আমি নেগোসিয়েট করে 300 টাকা ওটাকে রফা করেছি। আপনারা কিন্তু এখানে থাকতে পারেন, 300 টাকাটা খুব একটা বেশি হাই হবে না আপনাদের জন্য। আর ঠিক আমার টেন্টের উল্টো দিকে অনেক বড় বড় ভান্ডারা আছে। শুধু ভান্ডারা না, ভান্ডারার পাশে পাশে এখানে গরম জলে চান করার সুবিধা আছে। আর একটা কথা বলে রাখি, গরম জলে চান করার জন্য পার বালতি গরম জল এরা কিন্তু 100 টাকা নেয়। সেটা হচ্ছে সকালবেলায় যখন আপনারা অমরনাথের উদ্দেশ্যে যাবেন এবং চান করার জন্য ওই রাত্রি 2টো নাগাদ কি 4টে নাগাদ, ওই রাত্রি 2টো থেকে 4টের মধ্যে অনেকে চান করে বাবা অমরনাথের দর্শন করতে যায়। তো তখন যখন চান করতে যাবেন ওই রাত্রিবেলায় গরম জল কিন্তু এরা পার বালতি 100 টাকা করে দেবেন। এমনি নর্মাল টাইমে আপনি কথাবার্তা বলে 50 টাকাও পেয়ে যাবেন, তাতে নিয়ে কোনো অসুবিধা হবে না। এছাড়া আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা টেন্ট ভাড়া না করেও থাকতে পারেন, কারণ এখানে অনেক বড় বড় ভান্ডারা আছে, যেখানে আপনারা গিয়ে একটুখানি ভান্ডারার যে সকল কর্মচারী আছে তাদের সঙ্গে কথা বললেই ওনারা কিন্তু অনায়াসে ফিটে ভান্ডারার মধ্যে আপতে দেয়। 2022-এ আমি এক রাত্রি থেকেছিলাম, আর তার জন্য কোনো পয়সা ওরা নেয় না এবং আপনারা ওই ভান্ডারাই থাকতে পারবেন। আমি যেখানে আছি, যে টেন্টে আছি, সেই টেন্টের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনের মধ্যে শো করছি, দেখে নিতে পারেন। যদি প্রয়োজন হয় তবে ফোন করবেন, আশা করি আপনাদের হেল্প হবে। এছাড়া আমি যেখানে টেন্টে আছি তার ঠিক উল্টো দিকে মোটামুটি নানা করে 20খানা বায়ো টয়লেট বসানো আছে। তো টয়লেটের কোনো অসুবিধা নেই। এখানে টয়লেটের মধ্যে ইন্ডিয়ান, ওয়েস্টার্ন এবং শাওয়ার করার জায়গা এবং আপনার বেসিন কাউন্টার, এগুলো সমস্ত কিছু সুবিধা আছে। সুতরাং আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। তো বন্ধুরা, এই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা বালতালে এসে পেতে পারেন। আশা করি আপনারা যদি বালতাল থেকে শ্রী অমরনাথ যাত্রা করতে চান তাহলে কিন্তু আপনারা এই সব সুযোগ সুবিধা পেতে পারেন। তারা বাবা অমরনাথের যাত্রা আপনার সুফল হবে। বাবা ভূতনাথ, আমি তো পৌঁছে গেছি অমরনাথ, আপনিও আসুন, অবশ্যই পৌঁছে যাবেন, বাবার দর্শন পাবেন অমরনাথে। নমস্কার, ভালো থাকবেন। আজ সকালবেলা যখন ঘুমটা ভাঙলো একটু অন্যরকম, বিরাট সুর বাজছে আমার মনের ভেতর, ঠিক যেন দুর্গাপূজা ভাসানের দিন। 1 বছর অপেক্ষার পর আজকের বাবাকে দর্শন করে ফিরে যাবো বাড়ির উদ্দেশ্যে। বাবার কাছে প্রার্থনা করি প্রত্যেক বছর যেন আসতে পারি। ফাইনালি আমি বেরিয়ে পড়েছি বালতাল থেকে। এখন বাজে সকাল 6টা। এখন আমি যাব প্রথমে বাস স্ট্যান্ডে। তো ওখানে তো কনভয় গুলো সব চলে গেছে, এখন প্রাইভেটলি আমি যাব। তার কারণ কালকে আমি কথা বলে এসেছি, ওরা বলেছে 7টার মধ্যে আসলে এখানে শ্রীনগর যাওয়ার জন্য বাস পাওয়া যাবে, আর বাসের ভাড়া নেবে 300 টাকা। তাছাড়া এখানে যদি টাটা সুমো করে যদি আমি শেয়ারে যাই তাহলে আমার মোটামুটি মাথা পিছু 500 টাকা লাগবে। সেটাও বলেছে 7টা থেকে 8টার মধ্যে আসার জন্য। তো যাই হোক, সেই কারণে আমি একটু আগে থেকেই বেরিয়ে পড়েছি, রাস্তায় যেন কোনো বিপদ না হয় সেই কারণে। তাই যখন বেরোচ্ছি তখন দেখলাম রাস্তার মধ্যে কিন্তু সাফাই কর্মীরা যথেষ্টভাবে সাফাই করছে এবং সকাল সকাল বিভিন্ন ভান্ডারা থেকে চা, বিস্কুট, কেক এই সকল সব যাত্রীদেরকে দিচ্ছে যারা হচ্ছে অমরনাথ যাত্রী। আর আমার মতন আরো অনেক অমরনাথ যাত্রী আছে যারা কনভয়ের মাধ্যমে না গিয়ে প্রাইভেটলি বিভিন্ন গন্তব্যস্থলে যেতে চায়, সেখানেও পৌঁছে যাওয়ার জন্য এখানে একটা ব্যবস্থা আছে। ফাইনালি আমি এখন চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। আর এখানে অনেকগুলো শেয়ার টাটা সুমো ছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছি। 500 টাকার বিনিময়ে আমি পৌঁছে যাবো শ্রীনগরে। আর শ্রীনগরে গিয়ে দেখি কোথায় থাকি, তারপর দেখা যাবে। প্রায় 7টা 5-এ আমাদের গাড়ি ছাড়ে বালতাল বেস ক্যাম্প থেকে। আমরা এখন জজিরা পাসের ওপর থেকে এগিয়ে চলছি আমাদের গন্তব্যস্থল শ্রীনগরের উদ্দেশ্যে। সূর্যের আলো পাহাড়ে পড়েছে, কি সুন্দর লাগছে। আমাদের গাড়ির ভেতর টোটাল আমরা ছিলাম 9 জন, ড্রাইভারকে নিয়ে 10 জন। এক ভদ্রলোক শুধু চেন্নাই থেকে একা এসছে,
বৃদ্ধ বয়সে বাবা অমরনাথের একবার দর্শন পাওয়ার জন্য। তিনি আমাকে অনেক কথা বলে। যাই হোক, দেখতে দেখতে অনেকটা দূর পার হয়ে গেছি। রাস্তার সৌন্দর্য অসাধারণ। আরও দুজন বিহারি ভদ্রলোক ছিল, তারা হচ্ছে টিচার। আর 3 জন ছিল বাঙালি পর্যটক আমার মতন। আর 2 জন ইউপির ছিল, তার সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করা হয়নি। ইতিমধ্যে আমাদের গাড়ি প্রায় 11 কিলোমিটার চলে এসছে। সামনে আমরা নীলগড়ের সেই হেলিপ্যাডটা দেখতে পাচ্ছি। এখান থেকেই যারা হেলিকপ্টারে ওঠে তারা এখান থেকেই ওঠে, নীলগড়ের হেলিকপ্টার বেস থেকে। যাই হোক, গাড়ি এখন দুরন্ত বেগে চলছে আর সূর্যের আলো ঝলমল করছে। সামনে যেতেই একটা বিশাল বড় লম্বা ব্রিজ দেখলাম। ড্রাইভারজি বলে এটা হচ্ছে জজিলা পাসের ব্রিজটা, আর এই ব্রিজটা হয়ে যাওয়ার পর সারা বছর আমরা জজিলা পাস হয়ে লাদাখে যেতে পারবো। যাই হোক, রাস্তাঘাটের উন্নয়ন কিন্তু তীব্র বেগে চলছে। গাড়ির মধ্যে আমরা যেতে যেতে ইতিমধ্যে আমরা সোনমার্গে পৌঁছে গেছি। আর সোনমার্গের সেই পাহাড়ের সৌন্দর্য অসাধারণ। যখন শীতকালে যাবেন তখন এখানে পুরো বরফে ঢাকা থাকে। যাই হোক, আমরা সোনমার্গ পার হয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। ড্রাইভারজি বলল বাঁদিকে একটা টানেল তৈরি করছে, যেখানে শ্রীনগর থেকে ডাইরেক্ট আসা যায়। সামনে একটা লোহার ব্রিজ, আর এই ব্রিজটার ওই পার থেকে শুরু হয়েছিল সোনমার্গ। আমরা সোনমার্গ ফেলে এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে নদীটা যাচ্ছে নাম জানি না, যেন মনে হচ্ছে আমাদের সাথেই যাচ্ছে। এখন বাজে প্রায় 8:15। আমাদের গাড়ি ছাড়তে ছাড়তে 7টা বেজে গেছিল। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের পর আমরা এরকম একটা রেস্টুরেন্ট এসেছি। পুরো খোলা আকাশের নিচে সুন্দর অনেকগুলো চেয়ার টেবিল বাঁধা আছে, আর সামনে একটা বিশাল সুন্দর একটা নদী আছে। আপনাদেরকে দেখাবো নদীটা। এই নদীটার নাম সিন্ট রিভার। এই নদীটা কিন্তু আমাদের সঙ্গেই বয়ে আসছে। এই নদীটার পাশেই অবস্থিত সোনমার্গ। আর দেখুন কত সুন্দর ওপেন একটা রেস্টুরেন্ট। সকালে টিফিন করার জন্য একটা আলু পরোটা নিয়েছি। আলু পরোটার দামটা একটু বেশি, যাই হোক, কিন্তু জানি না খেতে কেমন লাগে। আর আমার সঙ্গে আমি পেয়ে গেছি একজন চেন্নাইয়ের ভদ্রলোককে। উনিও অমরনাথ ঘুরে এসছে। আমি আর উনি দুজন একসঙ্গেই ফ্লাইট করে যাব। ওনার ফ্লাইট হচ্ছে 3টে নাগাদ, আমার হচ্ছে 6টা নাগাদ। উনি চেন্নাই যাবে, আমি কলকাতায় যাব। ওনার মুখে শুনে নি अमरनाथ যাত্রার ওনার এক্সপিরিয়েন্সটা। अमरनाथ यात्रा का दर्शन कैसे हुआ? दर्शन अच्छे रहेगा। मैं पहले बार गया, मैं मेरे को गाइडनेस कोई भी नहीं दिया। मैं भगवान का पूछ ले को वैसे ही गया। ज्यादा तकलीफ चलने को नहीं हुई, हमको भगवान दर्शन दिया। क्या हम बोलने का, पहले बार गया मैं। कैसे गया? चेन्नई से जम्मू तक ट्रेन, जम्मू से फ्री बस, गवर्नमेंट बस, सन्यासी का बस फ्री में हम गया। इधर से पहलगाम आया, पहलगाम से घोड़े में पंचकारणी रूट में ऊपर जाके दर्शन देखने तक आए। रिटर्न में घोड़े में पहलगाम बालटाल रूट में मैं आया। बालटाल रूट में आके अभी आपके सामने मैं बैठ के बात करता हूँ। পরোটাটা খেতে ভালো, আর পরোটার সঙ্গে দিয়েছে একটা করে চাটনি, টক দই। মোটামুটি মিনিট 20-এর মধ্যে আমাদের সকালের জল খাবার শেষ। ড্রাইভারজি এখন গাড়ি চালানোর জন্য প্রস্তুত। এইদিকে কাকু বলল কি ওনার মোবাইলের চার্জ নেই, তাই মোবাইলটা ড্রাইভারজিকে দিয়ে উনি গাড়িতে উঠে বসলো। এবার আমাদের গাড়ি এগিয়ে চললো শ্রীনগরের উদ্দেশ্যে। সামনে একটা সুন্দর ব্রিজ, আর এই ব্রিজটার নাম হচ্ছে বেলি ব্রিজ। আমাদের কলকাতায় যেরকম বেলি ব্রিজ আছে ঠিক সেই রকম। প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর লাগলো। ধীরে ধীরে আমরা পাহাড়ের পাদদেশ থেকে আমরা শহরের মধ্যে প্রবেশ করেছি। দূর থেকে দেখা যাচ্ছে ডাল লেক, আর এই ডাল লেক থেকেই শুরু হচ্ছে শ্রীনগর। আমাদের গাড়ির ড্রাইভার এখানেই আমাদেরকে নামিয়ে দিয়েছে। বেসিক্যালি আমরা এখন ডাল লেকের সামনে আছি। আমার মোটামুটি বালতাল থেকে শ্রীনগরে এই ডাল লেকে আসতে দিয়ে গেছে প্রায় 3 ঘন্টা 15 মিনিট। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, আর তারপর আমি সোজা চলে যাবো, এয়ারপোর্টে চলে যাবো। তার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর, আর রোদ্দুরের সাথে গরমও সেরকম। শ্রীনগর নাম শুনলেই যেরকম মনে হয় ঠান্ডা, ঠান্ডা কিন্তু সেরকম কিছু একটা নেই। তো সেই কারণে আমারও ঠিক একটা ভালো লাগে না, তো আমি চলে যাব। তো আপনাদেরকে একবার ডাল লেকটা দেখিয়ে দিই ঘুরিয়ে, তারপর যাবো। ডাল লেকটা সত্যি সুন্দর। ডাল লেকের মধ্যে অনেক হাউসবোট আছে, ছোটবেলায় পড়েছিলাম। আর এখানেও ছোট ছোট শিকারা আছে। শিকারায় ঘুরতে
একটু নেগোসিয়েট করতে হয়। গতবার একটু কম লেগেছিল, এবারে আমাকে বলছে নাকি 1 ঘন্টা ঘোরাবে, 500 টাকা মাথা পিছু লাগবে। তো সেই ভয়ে আর আমি কিছু বলিনি, কারণ বেসিক্যালি কিছুই নয়, বোটে করে খালি এই জায়গাটা ঘোরা, এত রোদ্দুরের মধ্যে ঘুরতে মাথা যন্ত্রণা করবে, সুতরাং ঘুরবো না। আর ডাল লেকটা কিন্তু নোংরা কিন্তু, হ্যাঁ এই দেখুন বড় বড় শ্যাওলা টেওলা জমে আছে, পরিষ্কার হয় না, প্লাস্টিক পড়ে আছে। সেই ডাল লেক আর সেই ডাল লেক নেই। যাই হোক, ডাল লেক আমি ঘুরছি না, আমি একটু পরেই চলে যাব এয়ারপোর্টে। হঠাৎই একটা অটো আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লো, আর আমরা অটোর মধ্যে বসে পড়লাম। ডাল লেকের সামনে থেকে একটা অটো পেয়ে গেছি, আর অটোটা যাবে হচ্ছে এয়ারপোর্টে। তো ভাড়া পড়ছে 500 টাকা, যেহেতু আমার সঙ্গে টাকাটা আছে সেখানে 250 টাকা আমার, 250 টাকা ওনার। তো সস্তার মধ্যে মোটামুটি হয়ে গেছে এয়ারপোর্ট যাওয়ার। আমার কাছে মোটামুটি আরো 8 ঘন্টা টাইম আছে, পারলে আমি ঘুরতে পারতাম, কিন্তু আমার ঘোরার সেরকম ইচ্ছা নেই, কারণ প্রচুর পরিমাণে রোদ্দুর। এখন আমাদের গাড়ি প্রতাপ পার্কটা পার করলেন, আর আমরা যাচ্ছি এখন এমআর রোডের ওপর থেকে। আর এই রোডটা থেকে গেলেই আমাদের বাঁদিকে পড়বে সেই লাল চকের ঘড়ি। যাই হোক, এই সেই ঘন্টাঘর পার করে যাচ্ছি আমরা এখন এয়ারপোর্টের দিকে। সামনে একটা ব্রিজ আসবে, এই ব্রিজে যখন আমরা উঠবো, এই ব্রিজ থেকে একদম সোজা গিয়ে আবার একটা লেফট টার্ন নিতে হবে, সেটা কিন্তু এয়ারপোর্ট রোড। যাই হোক, কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। অটো আমাদের এখানেই নামিয়ে দেবে। এখান থেকে আমাদের এয়ারপোর্টে ঢুকতে হবে, যেহেতু এখানে ছবি তোলা নিষেধ, তাই ছবিটা আমি দেখালাম না। একটা জায়গা আছে, যারা গাড়ি করে আসবে গাড়ি থেকে নামিয়ে ব্যাগ চেকিং করে নিজেকে চেকিং করার পর তারপরে আবার এয়ারপোর্টে ঢুকতে পারবে, কিন্তু সেক্ষেত্রে সেখান থেকে মেন এয়ারপোর্টটা অনেকটা দূর, তাই এখানে ফ্রি ব্যাটারি চালিত এই গাড়ির একটা ব্যবস্থা আছে। আমরাও সেই ফ্রি সার্ভিসটা নিলাম, ব্যাটারি চালিত গাড়িতে বসে পড়লাম, আর এখান থেকে মূল এয়ারপোর্টের দ্বারের মধ্যে যেতে লাগলাম। দূর থেকে দেখা যাচ্ছে শ্রীনগরের শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টের বাইরে নিজের টিকিট ও ডকুমেন্টস দেখিয়ে আমি ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভেতরে গিয়ে দেখি এখানে বোর্ডিং পাস নেওয়ার জন্য সেলফ চেকিং কিছু সিস্টেম আছে, সেটা আমি অ্যাপ্লাই করলাম। ফাইনালি বোর্ডিং পাসটা পেয়ে গেছি। বোর্ডিং পাসটা পেয়ে পর আমি এবারে যাবো হচ্ছে ব্যাগ বা কাউন্টারে, যেখানে বিদ্যমানের জন্য এই যে ব্যাগটা কিনে নিয়ে এসেছি সেটাকে জমা দেবে। যাই হোক, তারপর আমি যাবো হচ্ছে চেকিং কাউন্টার। এখন যাচ্ছি ব্যাগ বা কাউন্টারে। ব্যাগটাকে জমা দিলাম এবং জমা দেওয়ার পর আমি এগিয়ে চললাম সিকিউরিটি চেকিংয়ের উদ্দেশ্যে। আর সিকিউরিটি চেকিং শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর এখন আমি যাচ্ছি আমার গেট নাম্বার 6A। ফাইনালি আমি 6B গেটে গাড়ি চলে এসেছি। আমাদের প্লেন অলরেডি চলে এসেছে এখানে, আর ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছে অন শিডিউলে আছে। তো যেহেতু প্লেন চলে এসেছে, খুব তাড়াতাড়ি আমাদের বোর্ডিংটাও শুরু হয়ে যাবে। আমাদের গেট নাম্বারটা চেঞ্জ করে দিয়েছিল, তাই 6Bর পরিবর্তে আমাদেরকে আসতে হয়েছিল 5 নম্বর গেটে। তো এবার আমাদের বোর্ডিং করার সময় আমি এগিয়ে যাচ্ছি প্লেনের ভেতরের দিকে। যাই হোক, প্লেনের ভেতরে যাওয়ার আগে বাইরের কিন্তু সৌন্দর্যটা দেখলাম, অনেক প্লেন দাঁড়িয়ে আছে। তারপর ফাইনালি আমি প্রবেশ করলাম আমার প্লেনের ভেতর, আর এটাতে করেই আমি যাব কলকাতা। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ছেড়ে শুরু করলাম। জানলা থেকে দেখছি আমাদের প্লেন এখন স্টার্ট হয়ে গেছে। বাইরে লেখা আছে শ্রীনগর। বিদায় শ্রীনগর। শ্রীনগরকে বিদায় দিয়ে আমি এখন এগিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই থাক। আশা করব আপনাকে ভিডিওটি ভালো লেগেছে। এরপর আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলছি। জয় বাবা ভূতনাথ। পৌঁছে গেছি অমরনাথ।